কয়টা পেজ ফাঁকা রেখে শুরু করো? হ্যাঁ, উঠাইছো? আচ্ছা, আচ্ছা একটু খেয়াল করি। দেখো, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা পড়ছিলাম, তো আমরা আজকে ওই সূত্র থেকে অনেক কিছু পড়বো এবং সূত্রটা আরেকটু ভালো করে বুঝবো আর কি। তো তোমরা খাতায় আরেকবার লেখো হচ্ছে সাউন্ড থেকে নিয়ে, এখানে তো নাই, ডয়ারে আছে দেখো। আচ্ছা ভাই, আমরা লাস্ট ক্লাসে তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা লিখছি, আর কথা না, হ্যাঁ শুরু করি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আমরা লাস্ট ক্লাসে সূত্রটা দেখছিলাম ভাইয়া, ডিকিউ ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ। তো তোমরা খাতে আজকে এখান থেকে আরেকবার শুরু করো যে আমরা তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা পড়ছিলাম সেটা ছিল ডিকিউ ইকুয়াল হচ্ছে ডিইউ প্লাস ডিডব্লিউ। ভাইয়া, আমাদের এখানে ডিকিউ যেটা, সেটা হচ্ছে সিস্টেম কতটুকু তাপ শোষণ করে বা বর্জন করে, আর ডিইউ এবং ডিডব্লিউ এই দুইটা নিয়ে আমাদের আজকের পড়াশোনা আর কি। তা আমরা যদি আসো, দেখো ডিডব্লিউ যেটা, এটাকে নিয়ে যদি আমরা আসি, এখানে লেখা হচ্ছে সিস্টেম, যে ডিডব্লিউ যেটা আছে এটাকে ভাইয়া যেভাবে লিখতেছে ওইভাবে লেখো। একটা হচ্ছে সিস্টেম দ্বারা কাজ, আর আরেকটা হচ্ছে সিস্টেমের উপর কাজ। সিস্টেমের উপর কাজ ভাইয়া যেভাবে লিখতেছে ওইভাবে লেখো। একটা লেখা হচ্ছে সিস্টেম দ্বারা কাজ, আর একটা হচ্ছে সিস্টেমের উপর কাজ। এখন এই জিনিসগুলা কি বোঝায় এটা বোঝার জন্য ভাইয়া এখানে পাশাপাশি দুইটা ছবি আঁকতেছি, ভাইয়ের সাথে একটা ছবি আঁকো। এখানে একটা সিলিন্ডার নিলাম, এই সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস আবদ্ধ আছে, ঠিক আছে? একটা পিস্টন দিয়ে কিছু পরিমাণ গ্যাস আমরা আবদ্ধ করে রাখছি। দেখো, আজকে আমরা যারা লাস্ট ক্লাস করো নাই কোনো প্রবলেম নাই ভাইয়া, আমরা প্রত্যেকটা জিনিসই আজকে বুঝাবো। এইখানে আমরা একটা পিস্টন নিলাম, সিলিন্ডারে পিস্টন দিয়ে কিছু পরিমাণ গ্যাস এখানে আবদ্ধ করছি, ঠিক আছে? কিছু পরিমাণ গ্যাস আবদ্ধ করছি। এখন এখানে ভাইয়া দুইটা জিনিস দেখাইলাম, এখানে এই ছবিটা দেখাইলাম, আর এখানে এই ছবিটা দেখাইলাম। দেখে তোমরা একটু আইডিয়া করে ভাইয়েরা বলবা এখানে কোনটা সিস্টেম দ্বারা কাজ আর কোনটা সিস্টেমের উপর কাজ, বলতে পারবা? এটা কি? এটা হচ্ছে সিস্টেমের উপর। তাহলে তুমি ভাইয়াকে বলো তো, আর এটা হচ্ছে কি? সিস্টেম দ্বারা। তাহলে তুমি ভাইরা বলো তো, এই দুইটা এফ এর মধ্যে, এই দুইটা এফ এর মধ্যে একটা তুমি দিচ্ছ, বলতে পারবা কোনটা? এইটা, এটা দিচ্ছ তুমি। আর এটাকে দিচ্ছে, এটা দিচ্ছে সিস্টেম, মানে অভ্যন্তরীণ যে গ্যাস আছে সেই গ্যাস হচ্ছে এই পিস্টনটার উপর বল প্রয়োগ করতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিস্টেম দ্বারা কাজ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিস্টেম দ্বারা কাজ। কথা না ভাই, আজকে অনেক থিওরি, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, কারণ নাহলে আজকে ম্যাথ বুঝবো না এদিকে। আর এটা হচ্ছে সিস্টেমের উপর কাজ, এটা হচ্ছে সিস্টেমের উপর কাজ। এবার আসে একটু মনোযোগ দিই, বলতো এই গ্যাসগুলা যখন ধীরে ধীরে প্রসারিত হবে, এই পিস্টনটা তার অবস্থান থেকে সামনে চলে আসবে। আমরা ধরে নিলাম সে এখন এখানে চলে আসছে, তাই সে এখানে চলে আসছে। আর এই ক্ষেত্রে বাইরে থেকে যখন তুমি বল প্রয়োগ করবা, পিস্টনটা এই দিকে সংকুচিত হবে, হয়ে পিস্টনটা এখানে চলে আসবে।
এখন তোমরা এই দুইটা ছবি দেখে ভাইয়ের একটু বলবা এই জায়গায় আয়তন বাড়ছে না কমছে? বাড়ছে। এই জায়গায় আয়তন কি হয়েছে? বাড়ছে। আর এই জায়গায় আয়তন কমছে। তাহলে বলো তো ভাইয়া, আয়তন বৃদ্ধি, কোশ্চেনে যদি দেখো যে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, বলতো আয়তন বৃদ্ধি পাবে একটা মাত্র কন্ডিশনে, কখন? যখন সিস্টেম দ্বারা কাজ হবে। তাহলে এই যে এখানে সিস্টেম দ্বারা কাজ, এখানে লিখে রাখা হচ্ছে আয়তন বৃদ্ধি। তাহলে আমরা পরীক্ষায় বুঝবো কিভাবে সিস্টেম দ্বারা কাজ? আমরা যখন দেখব যে গ্যাসটার আয়তন বাড়তেছে বা গ্যাসটা প্রসারিত হচ্ছে, তখন আমরা বুঝবো যে এখানে সিস্টেম দ্বারা কাজ হচ্ছে। বুঝছি ভাই? এবার আসো তো ভাইয়া, এই জায়গায় তুমি খেয়াল করো তো, এই জায়গায় তার আয়তনটা কমে গেছে, তার মানে সিস্টেমের উপর কাজ। এটা বুঝবো কিভাবে? আয়তন হ্রাস। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আয়তনটা হ্রাস পাবে। তাহলে আয়তন হ্রাস পেলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ভাইয়া? সিস্টেমের উপর কাজ। এবার তোমরা ভাইয়ের একটু হেল্প করবা, যদিও ভাইয়ের এখানে জায়গা নাই, তোমরা একটু ছোট্ট করে দেখাও। বলতো প্রাথমিক যে আয়তন সেটা ভাইয়া ধরে নিলাম V1, প্রাথমিক আয়তনটা। আর পরের যে আয়তন এটাকে ভাইয়া ধরে নিলাম V2, পরের আয়তনটাকে ধরে নিলাম V2। তাহলে এখানেও সেম ভাবে ভাইয়া প্রাথমিক আয়তনটাকে ভাইয়া দেখালাম V1, আর পরের আয়তনটাকে ভাইয়া ছোট্ট করে এখান দিয়ে দেখাইলাম, পরের আয়তনটা মনে করো V2। তোমরা ভাইয়ের একটা এবার হেল্প করবা। বলতো আমরা লাস্ট ক্লাসে কাজের যে সূত্রটা পড়ছিলাম ভাইয়া, আমরা কাজের যে সূত্রটা পড়ছিলাম ভাইয়া, এই কাজের সূত্রটা ছিল হচ্ছে PdV। তাহলে আমরা যদি এখানে লিখি আয়তনের পরিবর্তন dV সমান হচ্ছে V2 মাইনাস V1। ভাইয়া একটু হেল্প করো তো ভাইয়া, সবাই পারবা? বলতে এই জায়গায় dV এটা প্লাস আসবে না মাইনাস আসবে? প্লাস, কারণ কি V2 বড়, শেষ আয়তনটা বড়, তাহলে আমাদের সমান সমান দেওয়া হচ্ছে প্লাস। তাহলে সুতরাং কৃত কাজ DW ইকুয়াল হচ্ছে PdV। তোমরা এবার ভাইরা একটু হেল্প করো তো ভাইয়া, কাজটা প্লাস আসবে না মাইনাস আসবে? কেন রে ভাইয়া? এক্ষেত্রে কাজটা কি আসবে? প্লাস আসবে না? ডিবি যেহেতু প্লাস, তার মানে কাজটাও কি আসবে? প্লাস। তাহলে আমাদের কাজটাও আসবে হচ্ছে প্লাস। এবার তোমাদেরকে ভাইয়া বোঝাই, লাস্ট ক্লাসে যে ওই যে ভাইয়া লিখে দিছিলাম DW প্লাস, কেন প্লাস সেটা এখন এখানে ব্যাখ্যা করছি। তাহলে ভাইয়া সিস্টেম দ্বারা যদি কাজ হয়, আয়তন যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের এই জায়গায় আমরা ব্যবহার করবো হচ্ছে প্লাস। এখানে লিখে দাও প্লাস, DW টার চিহ্ন হবে প্লাস। এবার আসো আমরা এটা একটু বুঝাই। আমরা যদি এটা একটু বুঝাই, এই জায়গায় আমাদের আয়তনের পরিবর্তনটা আমরা যদি বের করি, আয়তনের পরিবর্তন DV ইকুয়াল V2 মাইনাস V1। ভাই একটু হেল্প করি তো ভাইয়া, বলতে এই ক্ষেত্রে V2টা কম, V1 বেশি, যেহেতু সংকুচিত হয়েছে, আয়তন কমে গেছে, তাহলে DV আসবে কি ভাইয়া? মাইনাস। তাহলে DV আসবে হচ্ছে মাইনাস। তাহলে আমরা যদি কাজটা দেখি, সুতরাং কৃত কাজ DW ইকুয়াল PdV, তাহলে এটাও আসবে মাইনাস। অর্থাৎ ভাইয়া লাস্ট ক্লাসে যেহেতু সময় ছিল না, আমরা এই জিনিসগুলা ব্যাখ্যা করতে পারি না যে কেন প্লাস কেন মাইনাস, আজকে ওইটা বুঝাইলাম আর কি। বুঝছো ভাইয়া যে আমাদের কেন প্লাস কেন মাইনাস। তাহলে এইখানে ভাইয়া যখন সিস্টেমের উপর কাজ হবে বা আয়তন হ্রাস পাবে, তখন আমরা DWটা হবে কি ভাইয়া? মাইনাস। এখন ভাইয়া দুইটা ছবি আঁকতেছি, তোমরা ভাইয়া একটু বলবা, ভাইয়া দুইটা ছবি আঁকতেছি, তোমরা এই দুইটা ছবি এখন আঁকো না, হ্যাঁ? পরে ভাইয়া বলবো কোন জায়গায় আঁকবা, আগে ভাইয়ার একটু বুঝো। এখানে ভি দেখাইলাম, এখানে পি দেখাইলাম, ঠিক আছে? এখানে একটা লেখচিত্র আঁকলাম, এখানে ভি দেখাইলাম, আর এখানে পি দেখাইলাম। পরে আঁকো, কোথায় আঁকবা ভাইয়া বলতেছি। এখানে একটা লেখচিত্র দেখাইলাম। এই যে দুইটা লেখচিত্র ভাইয়া আঁকছি, তোমরা আগে ভাইয়া বলো এই দুইটা লেখচিত্র ভাইয়া দেখতে দেখো, দুইটা কিন্তু একই রকম করে আঁকছি, হ্যাঁ ভাইয়া? জাস্ট তীর চিহ্ন দুইটা ভাইয়া উল্টা দেখাইছি, আর সবই কিন্তু সেম করে আঁকছি। এখন এই দুইটার মধ্যে একটা সিস্টেম দ্বারা কাজ বোঝাচ্ছে, একটা সিস্টেমের উপর কাজ বোঝাচ্ছে। বলো কোনটা কি বোঝাচ্ছে? প্রথমটা আগে বলো, এটা কি?
আচ্ছা, বলো তো ভাইয়া, এটাতে সবাই বলছো সিস্টেম দ্বারা কাজ। বলতো সিস্টেম দ্বারা কাজ যখন হয় তখন আয়তন কি পাবে? বলতো এখানে কি আয়তন বাড়তেছে না কমতেছে, বলতে পারবা? আয়তন বাড়তেছে না কমতেছে? বলতে আয়তন কিন্তু এক্স অক্ষে আছে, তাহলে গ্রাফটা এই দিক থেকে এই দিকে আসতেছে, এই যে তীর চিহ্ন দেখাই দিছে, তাহলে এখানে আয়তন বাড়তেছে না কমতেছে? কমতেছে। তাহলে আয়তন যদি কমে, আয়তন যদি কই জানেন, এই যে আয়তন যদি কমে, তাহলে সেটা কি সিস্টেমের উপর কাজ। আর এই জায়গাটাতে দেখো প্লিজ, এই দিয়ে পরে লেখো ভাই, লেখার মেলা টাইম আছে। এই জায়গায় দেখো তো আয়তনটা ধীরে ধীরে বাড়তেছে, তাহলে আয়তন যেহেতু বাড়তেছে, তাহলে এটা কি আয়তন বৃদ্ধি, এটা কি বোঝায়? তাইলে ভাইয়া এটা এটা কি বুঝাইলাম? তাহলে এটা হচ্ছে সিস্টেমের উপর। তাহলে তোমরা সিস্টেমের উপর যেখানে আছে কোন জায়গায়, যে এটার নিচে এই ছবিটা এঁকে রাখো, সিস্টেমের উপর। এটা হচ্ছে সিস্টেমের উপর, আর এটা হচ্ছে সিস্টেম দ্বারা। ঠিক আছে, তোমরা ওই নিচে ছবি দুইটা এঁকে রাখো। ঠিক আছে, তোমরা নিচে ছবি দুইটা এঁকে নাও। হ্যাঁ, পি। তো ভাই আজকে আমরা অনেকগুলা ম্যাথ করব। ওই ম্যাথগুলাতে যখন যাব ভাই, এই যে ছবিগুলা দেখে বুঝতে হবে যে সিস্টেমের উপর হচ্ছে না সিস্টেম দ্বারা কাজ হচ্ছে। সোজা হিসাব তো ভাইয়া বললাম, তুমি যদি দেখো যে আয়তনটা কমে যাচ্ছে, আয়তন যদি কমে যায় তাহলে সিস্টেমের উপর কাজ, আয়তন যদি বাড়ে তাহলে সিস্টেম দ্বারা কাজ, সোজা হিসাব। তো ভাইয়া আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র বোঝার জন্য দুইটা টার্ম লাগবে, একটা ডিডাব্লিউ, আশা করি ডিডাব্লিউটা বুঝছি ব্যাপারটা, আর একটা রাশি লাগবে ডিইউ। তাহলে আমরা যারা পরে আসছো এখান থেকে লেখো, পরেরটা পরে উঠায় নিও। আমরা আসলে এবার ডিইউ নিয়ে পড়ি আমরা। তো ভাইয়া ডিইউর নিচে এখানে আসো আমরা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। পরের টপিকটার নাম লেখা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি। আসো ভাইয়া, যারা পরে আসছে এখান থেকে শুরু করো, প্রথমটুকু পরে উঠে নিও। আমরা এই অভ্যন্তরীণ শক্তিটাকে এটা আগে একটু বুঝি, তারপর আমরা ডিইউটা বোঝাচ্ছি। ভাইয়া মনে করো এখানে একটা সিলিন্ডার আছে ভাইয়া, এখানে একটা সিলিন্ডার আছে, এখানে পিস্টন দিয়ে আমরা সিলিন্ডারে কিছু পরিমাণ আদর্শ গ্যাসকে আটকায় রাখলাম। এখানে মনে করো কিছু পরিমাণ আদর্শ গ্যাসকে আমরা এখানে আটকায় নিলাম। আচ্ছা, তাহলে আমরা যদি সিস্টেমের মোট শক্তিটা লিখি, সিস্টেমের মোট শক্তি ই সমান সমান, অর্থাৎ আমরা জানি গতিশক্তি যোগ হচ্ছে বিভব শক্তি, প্লাস দিয়ে একটু জায়গা রাখা আরেকটা জিনিস ভাই লিখবো, গতিশক্তি বিভব শক্তি প্লাস দিয়ে জায়গা রাখা আরেকটা জিনিস লিখবো। এখন কি সেটা আসো ভাই আগে একটু বুঝাই। এখন মনে করো ভাইয়া, এটা আইকো না ভাইয়া, জাস্ট একটা জিনিস বুঝাচ্ছি। মনে করো এই হচ্ছে তোমার সিস্টেমটা বা সিলিন্ডারটা, এই জায়গায় আছে সিলিন্ডারটা এই জায়গায় আছে। এনে পুরা সিলিন্ডারটার, হ্যাঁ এই পুরাটার যে শক্তি, এই পুরা সিলিন্ডারটার যে শক্তি, এগুলো আইকো না ভাইয়া, জাস্ট ভাইয়া বোঝানোর জন্য এগুলা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সিস্টেমের মোট শক্তি। অর্থাৎ এই যে ভাইয়া আমরা যে এখানে সিস্টেমের মোট শক্তি লিখছি, সেটা কি ভাইয়া বোঝাচ্ছি, সবাই ভাইয়ের দিকে একটু খেয়াল করো। মনে করো ভাইয়া এই সিলিন্ডারটা ভূমি হতে এই উচ্চতায় আছে, তাহলে বলো তো এটা যেহেতু সিলিন্ডারের পুরা সবগুলা গ্যাস ভূমি হতে এই উচ্চতায় আছে, তাহলে তার একটা বিভব শক্তি আছে ইপি, তাই না ভাইয়া, এমজিএস। আমরা ধরে নিলাম এই সিস্টেমটা এই দিকে ভি ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে বলো তো এই সিস্টেমটার একটা গতিশক্তি আছে ইকে, হাফ এম ভি স্কোয়ার।
এখন প্রশ্ন হচ্ছে, আসো যে ভাই এখানে প্লাস রাখলেন কেন? আজকের আগ পর্যন্ত তো আমরা একটু কি জানতাম, প্লাস কেন দিছি ভাই একটু বলি। বলতে আমরা যখন আদর্শ গ্যাস পড়ছিলাম, গ্যাসের গতিতত্ত্বে পড়ছিলাম, বলতে গ্যাসের অণুগুলো এলোমেলো ভাবে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। ওই যে 5টা বা 6টা স্বীকার্য ছিল, তাই না ভাই? ওইখানে একটা স্বীকার্য ছিল গ্যাস অণুগুলোর সমস্ত শক্তি কি শক্তি? গতি শক্তি। তাহলে বলো তো ভাইয়া, গ্যাস অণুগুলা, এই যে গ্যাস অণুগুলা কন্টিনিউয়াস এদিক সেদিক ছুটাছুটি করতেছে, বলো তো ভাইয়া তাহলে কন্টেইনারের ভেতরে, কথা শোনো ভাইয়া, এই কন্টেইনারটার ভেতরে গ্যাসগুলা গতিশীল কিনা? তাহলে বলতো ওইখানে তাদের একটা কি আছে বলতো ভাইয়া? গতিশক্তি। বাংলাটা দেখো তো কি লিখছে, অভ্যন্তরীণ, মানে ভেতরে যে শক্তিটা। তাহলে বলতো ভেতরে তাদের ছোটাছুটির কারণে আরো একটা শক্তি আছে। তাহলে এখানে কি আসবে প্লাস দিয়ে ভাইয়া বলতো ভাইয়া? এই যে গ্যাসগুলা যে ছুটাছুটি করতেছে, এই ছুটাছুটির কারণে তাদের আরো একটা গতিশক্তি থাকবে। তাহলে বলতো সিস্টেমে তাহলে টোটাল কয়টা শক্তি হলো? 3টা। তাহলে এই জায়গায় আসবে আমাদের সেই অভ্যন্তরীণ শক্তিটা। তাহলে এখানে প্লাস দিয়ে লেখা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, যেটাকে আমরা সাধারণত ইউ দ্বারা প্রকাশ করে, যেটাকে সাধারণত আমরা হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করি। এখন আসো তো ভাইয়া, সাধারণ অবস্থায় বলতে একটা সাধারণ অবস্থায় একটা সিলিন্ডার তো আকাশে উঠে থাকে না ভাইয়া। কোথায় থাকে ভাইয়া? ভূমিতে থাকে, গ্রাউন্ডে থাকে, স্থির অবস্থায় থাকে। একটা মনে করো তোমার বাসায় যে চুলার যে সিলিন্ডার গুলো আছে, গ্যাস সিলিন্ডার, বলতো সেই গ্যাস সিলিন্ডার তো তোমার চুলার পাশেই আছে, মাটিতে আছে। তাহলে বলতো সিলিন্ডার কি সারাক্ষণ মুভ করতেছে? না। তাহলে তার সিলিন্ডারটার নিজস্ব গতিশক্তি কত? 0। বিভব শক্তি কত? 0। কিন্তু ভাইয়া কন্টেইনারের ভেতরে গ্যাসগুলোর কি গতিশক্তি থেমে আছে? না, তারা তো ছোটাছুটি করবে। গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে কি করবে? ছোটাছুটি করবে। তাহলে তাদের অভ্যন্তরীণ শক্তিটা থাকবে, অভ্যন্তরীণ শক্তি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি। এখন ভাইয়া তোমাদের কাছে ভাইয়ের একটা প্রশ্ন, জাস্ট ভাইয়ের একটু উত্তর দাও। বলতো অভ্যন্তরীণ শক্তিটা কোত্থেকে আসছে? এই যে মাত্রই বলা হয়েছে, ভাইয়া তো মুছে ফেলছি। এই যে গ্যাস অণুগুলা যে ছুটাছুটি, তাদের একটা ভাইব্রেশন আছে, কম্পন আছে, ঘূর্ণন আছে। তাহলে আমরা এই জায়গায় যদি লিখি, সুতরাং মোট শক্তি ই সমান সমান হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। এটা বক্স করে রাখো, এটা 2-3 ক্লাস পরে আমাদের লাগবে, এই রিলেশনটা আমরা ব্যবহার করব। আর এই অভ্যন্তরীণ শক্তিটা কোত্থেকে আসছে? অণুর বা পরমাণুর গতি শক্তি, কম্পন গতি শক্তি, গতি শক্তি। বলতো অণুগুলা ছোটাছুটি করতেছে, অণুগুলা রোটেশন করতেছে, অণুগুলা কাঁপতেছে, এই বিভিন্ন কারণে তাদের ভেতরে যে গতি শক্তিটা দেখা দিবে, সেই গতি শক্তিটাই হচ্ছে আমাদের কি শক্তি বলতো ভাইয়া? অভ্যন্তরীণ শক্তি। তো এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির ফিজিক্যাল মিনিংটা, বা সে কোত্থেকে আসছে সেই জিনিসটা ভাইয়া বুঝাইলাম। বইয়ের ভাষায় আমরা সংজ্ঞাটা একটু যদি লিখি, মম এই জায়গায় দেখা যায়। আচ্ছা, তাই এখন আমরা যদি সংজ্ঞাটা যদি আসি ভাইয়া, খেয়াল করো যে অভ্যন্তরীণ শক্তির সংজ্ঞাটা আমরা পরীক্ষায় আসলে কি দিব। এবার সবাই তীর চিহ্ন দিয়ে সংজ্ঞাটা একটু লিখি। দেখো, প্রত্যেক বস্তুর মধ্যে, প্রত্যেক প্রত্যেক বস্তুর মধ্যে মধ্যে একটি সহজাত শক্তি নিহিত থাকে থাকে প্রত্যেক বস্তুর মধ্যে একটি সহজাত শক্তি নিহিত থাকে, যা কাজ সম্পাদন করতে পারে, কাজ সম্পাদন করতে পারে, যা কাজ সম্পাদন করতে পারে ও অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। এই শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলে।
শক্তি বলে। তাহলে এই শক্তিটাকে হচ্ছে আমরা অভ্যন্তরীণ শক্তি বলি, প্রত্যেকটা বস্তুর ভিতরে আছে। তো পরীক্ষায় সংজ্ঞা আসলে আমরা এটা লিখবো। এখন এর রিজনটা কি বলতো? রিজনটা অলরেডি আমরা আলোচনা করছি। কি বলতো ভাইয়া? নিজস্ব কি শক্তি বলতো ভাইয়া? কম্পন, গতি, এই জিনিসগুলাই তো বইয়ে, আমাদের বইয়েও রিজনটা বলছে। আসলে কি আরেকটা তীর চিহ্ন দিয়ে লেখো। বস্তুর অভ্যন্তরস্থ অণু পরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি, কম্পন গতি ও এদের মধ্যকার, আচ্ছা স্পন্দন আর কম্পন এক হয়ে যায়, এখানে আবর্তন লেখো তাহলে আরো সুন্দর হয়। আবর্তন গতি ও এদের মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলের কারণে উদ্ভূত শক্তি অভ্যন্তরীণ শক্তি। অর্থাৎ ভাই আমরা যে জিনিসগুলা বুঝাইছি ওইটাই এখানে লিখছি আর কি ভাইয়া। বলতে এখানে পরের যে সংজ্ঞাটা ভাইয়া লিখছি এখানে স্পষ্টভাবে বলছে, দেখো তো এটা কোথায় হবে বলতো ভাইয়া? সিস্টেমের ভেতরে এই শক্তিটা হবে। তারপর পরের টপিকটার নাম লিখি ভাইয়া, অভ্যন্তরীণ শক্তির নির্ভরশীলতা। অভ্যন্তরীণ শক্তির নির্ভরশীলতা। অভ্যন্তরীণ শক্তির নির্ভরশীলতা। অভ্যন্তরীণ শক্তি কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা সেই জিনিসগুলো এখন একটা একটা করে দেখব। তাই 1 নাম্বার যে পয়েন্টটা আছে লেখো, 1 নাম্বার, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন পথের উপর নির্ভর করে না। আচ্ছা একটু বুঝাই কি বলতে চাইছে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা পথের উপর নির্ভর করে না। আসলে কি বুঝাইছে ভাই একটু যদি বুঝাই। এখানে মনে করলাম ভাইয়া একটা গ্রাফ আঁকলাম, তোমার এটা হচ্ছে মনে করো এখান থেকে তুমি স্টার্ট করছো, করে 3টা ভিন্ন পথে এটা হচ্ছে তোমার, এখানে মনে করলো শেষ করলাম। তাহলে আমরা 3টা ভিন্ন পথে মনে করো তুমি এ থেকে সিতে গেছো, ঠিক আছে? 3টা ভিন্ন পথে তুমি এ থেকে সিতে গেছো। প্রথম যেটা বলছে দেখো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পথের উপর ডিপেন্ড করে না। বলতো তোমার স্টার্টিং পয়েন্ট, বলতো যেই পথেই যাও না কেন ভাইয়া, তোমার স্টার্ট এবং এন্ড কি একই পয়েন্ট না? তাহলে আমরা সেকেন্ড বৈশিষ্ট্যটাই দেখব যে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র নির্ভর করে প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর উপরে। তাহলে ভাই তুমি যেমনেই যাও না কেন তোমার প্রথম বিন্দু এবং শেষ বিন্দু কি সেম? তাহলে বলতে এই 3টা রাস্তা আঁকছি, 3টা রাস্তায় অভ্যন্তরীণ শক্তি সেম হবে না ভিন্ন হবে? উপরের কন্ডিশনটা অনুসারে সেম হবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে, সুতরাং ডিইউ এডিসি
সমান সমান হচ্ছে ডিইউ এ বি সি সমান সমান হচ্ছে ডিইউ এসি। অর্থাৎ তুমি যে রাস্তায় যাও না কেন ভাইয়া, তোমার স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট যদি সমান থাকে, তাহলে তোমার স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট যদি সমান থাকে, তুমি যে রাস্তায় যাও না কেন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কি থাকবে ভাইয়া? সমান থাকবে। এটা পি পি। এখন আসো সেকেন্ড বৈশিষ্ট্যটা আমরা যাই। সেকেন্ড বৈশিষ্ট্যটায় যাওয়ার আগে আমরা যদি আসি সেকেন্ড বৈশিষ্ট্যটা, তাহলে তুমি তো এখানে দেখলা যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পথের উপর ডিপেন্ড করে না, তাহলে তো মাথায় প্রশ্ন আসবে তাহলে কিসের উপর নির্ভর করে? তাহলে লেখা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শক্তির পরিবর্তন তাপমাত্রার উপর নির্ভর করে। আচ্ছা এভাবে লেখো, প্রথম বিন্দু ও শেষ বিন্দুর তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রার উপর নির্ভর করে। ভাইয়া এইবার তুমি প্রথম বৈশিষ্ট্যটা একটু খেয়াল করো তো ভাইয়া। বলা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা প্রথম বিন্দু ও শেষ বিন্দুর তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে ভাইয়া তুমি যেই রাস্তা দিয়েই যাও না কেন, তোমার প্রথম বিন্দু আর শেষ বিন্দু কি সেম, তাই যেই রাস্তা দিয়ে যাই না কেন আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কি থাকবে ভাইয়া? সেম থাকবে। এখন এখানে ভাইয়া একটা ইকুয়েশন লিখবো, এই ইকুয়েশনটা আমরা আরো 2-3টা ক্লাস পরে পাবো, জাস্ট এখানে বৈশিষ্ট্যগুলো বোঝানোর জন্য ভাইয়া লিখতেছি। লেখো ডিইউ সমান সমান হচ্ছে এনসিবি ডিটি। এই রিলেশনটা ভাইয়া 2-3 দিন পরে লেকচার পরে আসবে। এখন এই বৈশিষ্ট্যগুলো বোঝানোর জন্য ভাইয়া এখানে একটা করে বুঝাই। এইখানে যে ডিটিটা আছে ভাইয়া, এই ডিটিটা বোঝায় হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। একটু লিখে রাখো, তাপমাত্রার পরিবর্তন সমান সমান হচ্ছে T2 মাইনাস T1। এই ভিটা কিন্তু নিচে ছোট্ট করে লেখা, হ্যাঁ ভিটা ছোট করে লেখা। এই সিভিটা বোঝায় হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এগুলা সামনে আসবে, মোলার আপেক্ষিক তাপ। এন এন হচ্ছে মোল, অর্থাৎ তুমি কয় মোল নিয়ে কাজ করতেছো। আর ডিইউ এই পুরাটা বোঝায় হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আসো এবার ভাই একটা করে বুঝি। এই ডিইউটা বোঝা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা একটা ডিইউ দেখছিলাম। তাহলে ডিটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, T2 মাইনাস T1। T2 মানে হচ্ছে শেষ তাপমাত্রা, T1 মানে হচ্ছে আদি তাপমাত্রা। আর ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এটাকে U2 মাইনাস U1 লিখে রাখো, অর্থাৎ শেষেরটা থেকে আগেরটা আমরা বিয়োগ করে দিব, করলে আমরা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা আমরা পাবো। এখন আসো ভাইয়া একটা করে আমরা আগে এবার 3 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার, যদি T2 গ্রেটার দেন T1 হয়। দেখি ভাইয়া বাংলায় ভাইয়ারা কেউ একজন বলো তো, T2 মানে শেষ তাপমাত্রাটা, T1 মানে আদি তাপমাত্রা, তাহলে T2 গ্রেটার দেন T1 এই কথা মানে কি তাপমাত্রা বাড়ছে না কমছে? বাড়ছে। ভাইরা একটু হেল্প করো তো, এই সূত্রটা লিখছি এই বৈশিষ্ট্যগুলো বোঝানোর জন্য। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ে, যে T2 যদি বড় হয়, তাহলে ভাইয়া এই বিয়োগফলটা প্লাস আসবে না মাইনাস আসবে? প্লাস। তাহলে এটা যদি প্লাস আসে, তাহলে এটা কি আসবে? এটাও কি আসবে? প্লাস। এটা প্লাস হলে এটাও কি হবে? প্লাস। তাহলে বলো তো ভাইয়া পরিবর্তনটা প্লাস আসছে, এই কথা দ্বারা কি বোঝায়? পরিবর্তন বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে অর্থাৎ অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। খেয়াল করো, যদি তাপমাত্রা বাড়ে
তাহলে আমরা এখানে দেখলাম টি2 যদি বড় হয় ডিটি প্লাস হবে, ডিটি প্লাস হলে ডিইউ প্লাস আসবে, আর ডিইউ প্লাস আসলে আমাদের অভ্যন্তরীণ শক্তি বাড়বে। এবার তোমরা খেয়াল করো, লাস্ট ক্লাসে কিন্তু ভাইয়া এগুলা লিখছিলাম যে ডিইউ বৃদ্ধি এটা প্লাস লিখছিলাম, আর হ্রাস এটা কি লিখছিলাম, ওইগুলাই আমরা আজকের ক্লাসে ব্যাখ্যা করতেছি কেন প্লাস কেন মাইনাস হয়েছে, বুঝছো ভাইয়া? এবার আসো সেকেন্ড বৈশিষ্ট্যটা, 4 নম্বর বৈশিষ্ট্য। যদি টি2 লেস দেন টি1 হয়, বলতো তাপমাত্রা বাড়ছে না কমছে? এখন শেষ তাপমাত্রাটা কম, তাহলে অর্থাৎ তাপমাত্রা হ্রাস পেলে, তাপমাত্রা হ্রাস পেলে ভাই একটু হেল্প করি, তাপমাত্রাটা হ্রাস পাইছে যে টি2টা কম, তাহলে টি2 যদি টি1 এর চেয়ে কম হয় তাহলে এই বিয়োগফলটা কেমন আসবে? মাইনাস, তাহলে এটা মাইনাস হবে। তাহলে ভাই এই পাশে যদি মাইনাস বসায় দাও তাহলে ডিইউ কি আসবে? মাইনাস। তার মানে অভ্যন্তরীণ শক্তি বাড়ছে না কমছে? কমছে, পরিবর্তন কমছে। হ্রাস পেলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। তাহলে হচ্ছে তাপমাত্রা হ্রাস পেলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। তাহলে ভাইয়া তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এই যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি শব্দটা বক্স করো, বক্স করে পাশে লিখে রাখো ডিইউ প্লাস, একটু লাল নীল কলম দিয়ে লিখে রাখো, যে আমরা আগের দিন যেগুলো বুঝাইছি ওগুলো আজকে ব্যাখ্যা করতেছি। অভ্যন্তরীণ শক্তি হ্রাস এটা কোথ থেকে আসছে দেখো তো, এই যে এইদিকে ডিইউ কি আসছিল এক্ষেত্রে? মাইনাস। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিইউ হবে হচ্ছে মাইনাস। আসো 5 নাম্বারটা, যদি টি2 ইকুয়াল টি1 হয়, ভাই একটু হেল্প করো তো, টি1 ইকুয়াল টি1 হয় বলতে টি2 আর টি1 যদি সমান হয় এই বিয়োগফলটা কত হবে? তাহলে এই বিয়োগফলটা 0 হলে ডিটি কত আসবে? 0। তাহলে ডিইউ কত আসবে? এই জায়গায় একটু খেয়াল করো ভাই সবাই প্লিজ, ডিইউ ইকুয়াল 0 বলতে ডিইউ মানে আবার কত? ইউ2 মাইনাস ইউ1। তাহলে এখান থেকে আসবে কি? কি বুঝলাম? অভ্যন্তরীণ শক্তির কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে যদি টি2 ইকুয়াল টি1 হয়, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন না হলে ডিইউ ইকুয়াল 0। খুবই ইম্পর্টেন্ট ভাই, আমরা ম্যাথে দেখবে এগুলা ব্যবহার করব, যে তাপমাত্রার যদি পরিবর্তন না হয় ডিইউ ইকুয়াল 0। শুধু একটু মনে রাখলে হবে না ভাই এমসিকিউর জন্য, বলতো ডিইউ 0 এই কথার দ্বারা কি বোঝায়? অভ্যন্তরীণ শক্তির কি হয় নাই? পরিবর্তন হয় নাই, কিংবা অভ্যন্তরীণ শক্তি অপরিবর্তিত আছে। অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি অপরিবর্তিত থাকবে, অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। আমাদের লাস্ট বৈশিষ্ট্যটা ভাইয়া, টোটাল 6টা বৈশিষ্ট্য। দেখো এই সূত্রটা ভাইয়া আমরা 2-3টা লেকচার পরে পড়লো, আগে কেন লিখছি বুঝতে পারছো আশা করি, কারণ এটা থেকে 5টা-6টা বৈশিষ্ট্য মনে রাখা সহজ। এবার আসলে আমরা লাস্টের যে বৈশিষ্ট্য 6 নাম্বার, 6 নাম্বার, একটি পূর্ণ চক্রে ইংরেজিটা লিখে রাখো সাইক্লিক প্রসেস বলে। সাইক্লিক প্রসেস, এখানে ছোট্ট করে একটা ছবি এখানে, সাইক্লিক প্রসেস দ্বারা কি বোঝায় ভাইয়া বুঝাই দিচ্ছি। এই যে এই চক্রগুলাকে বলা হয় সাইক্লিক প্রসেস। তোমরা ভাই একটু খেয়াল করো তো ভাইয়া, সাইক্লিক প্রসেস মানে কি একটু খেয়াল করো ভাই, একটু এদিকে বলতো, ধরে নিলাম তুমি এ থেকে যাত্রা শুরু করছো, বলতো যাত্রা শেষ করছো কোথায়? এতে। আবার কোথায় আসছি? তাহলে সাইক্লিক প্রসেস মানে হচ্ছে যেই বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করবা ঘুরে আবার কি করবা ভাইয়া, ওই বিন্দুটাতে ফিরে চলে আসবা। সাইক্লিক হইতে হইলে যে এমন হইতে হবে তা কিন্তু না। দেখো তো ভাইয়া, মনে করো ভাই এটা আঁকলাম, বলতে এটা সাইক্লিক কিনা, মানে সোজা বাংলা, যেখান থেকে যাত্রা করব ঘুরে আবার ওই পয়েন্টে ফিরে আসাটাকে আমরা কি বলবো? সাইক্লিক প্রসেস। এখন তোমার কাছে ভাইয়ের একটা প্রশ্ন, বলতো তোমার আদি বিন্দু কত? এ, শেষ বিন্দু কত?
তাহলে বলো তো, আমরা একটু আগে পড়ছি ডিইউ ডিপেন্ড করে প্রথম বিন্দু এবং শেষ বিন্দু তাপমাত্রার উপর। তাহলে প্রথম বিন্দু তাপমাত্রা যদি 30°C হয় মানে T1, শেষ বিন্দু তাপমাত্রা কত? T2 কত? 30। তাহলে T1 T2 সমান হলে ডিইউ কত হয়? তার মানে একটা পূর্ণ চক্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? 0। তাহলে লেখা একটি পূর্ণ চক্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তন ডিইউ ইকুয়াল হচ্ছে 0। তাহলে ভাইয়া আশা করি তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে টার্মগুলা ব্যবহার করছে এগুলা নিয়ে আর কোনো প্রবলেম নাই। টোটাল 3টা টার্ম। ডিকিউ নিয়ে বোঝার কিছু নাই। ডিকিউ কি তুমি কতটুক তাপ দিচ্ছ বা কতটুক তাপ নিচ্ছ। মেইন বোঝার ব্যাপার হচ্ছে ডিইউ এবং ডিডব্লিউ। আশা করি ক্লিয়ার, বুঝছি ভাইয়া। এখন আসো এগুলা থেকে আমরা ম্যাথগুলা দেখবো যে ম্যাথগুলা কিভাবে আসে এখান থেকে। ম্যাথ ক্লাসে নিয়ে একটা কম আছে ওরে। আচ্ছা ভাই একটু এদিকে খেয়াল করি। এখানে যে ম্যাথগুলা আছে তোমরা একটু খেয়াল করো, সবগুলা ম্যাথে দেখো ছবি এঁকে রাখছে, তাই না ভাই? এবং ব্যাক পেজে আসো, শীটের ব্যাক পেজেও দেখো সবগুলা ম্যাথে। হ্যাঁ হ্যাঁ, সবই হচ্ছে ছবি আঁকা আছে, বুঝছি ভাইয়া। তার মানে এই ম্যাথগুলা ছবি দিয়ে আসে। তো আসো ভাইয়া আমরা প্রথম যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 1, এই কোশ্চেনটা সবাই একটু খেয়াল করো। আর রিকোয়েস্ট ভাইয়া, এই পুরা অধ্যায় ভাইয়ের কথা শোনো, পুরা অধ্যায় যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক হচ্ছে এই অঙ্কগুলো একটু ডিফারেন্ট। তো এই অঙ্কগুলো যখন আগে করাইতাম স্টুডেন্টরা এগুলা করতে চাইতো না, যে ভাই এগুলা কি আসবে। কিন্তু রিসেন্টলি দেখো ভাইয়া ব্যাক পেজে দেখো 2023-এ ঢাকা বোর্ডে এখান থেকে একটা কোশ্চেন করছে। তারপর হচ্ছে 11 নম্বর কোশ্চেনটা দেখো সিলেট 2024-এ এখান থেকে একটা কোশ্চেন দিছে। তা এখনকার যায় পোলাপানরা বুঝাইতে পারে যে না এগুলা দিবে, বুঝছো ভাইয়া। এখন এই কোশ্চেনগুলো একটু ভিন্ন প্যাটার্নের, তুমি সলভ করলেই দেখবো। ওই জন্য ভাই রিকোয়েস্ট আজকের ক্লাসে একটু মনোযোগী থাকবা। আর রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে এটা, যে অঙ্কগুলো যেহেতু একটু ডিফারেন্ট টাইপের, ভুলে যাইতেই পারো এই অঙ্কগুলা, বুঝছি ভাই, যাতে নিজে পরে আবার দেখে বুঝতে পারো, ওই জন্যই রেকর্ড করা। তা আমাদের বইয়ে ভাইয়া তপন স্যারের বইয়ে এই ম্যাথগুলো সম্ভবত নাই। এই প্রথম যে ম্যাথটা আছে এই ম্যাথটা তফাজ্জল স্যারের বই থেকে দেওয়া, আমাদের বইয়ে এই ম্যাথটা আছে। তো সেইখান থেকে হচ্ছে সৃজনশীলে পরবর্তীতে বিভিন্নভাবে এই ম্যাথগুলো আসতেছে। তো বইয়ে যেহেতু ম্যাথ নাই, প্র্যাকটিসের জন্য ভাইয়া দেখো বাইরের আরো কিছু ম্যাথ দিছি জাস্ট প্র্যাকটিসের জন্য, বুঝছি ভাইয়া। তা আসলে আমরা প্রথম যে কোশ্চেনটা আছে এটা একটু দেখি। আর কথা না, হ্যাঁ শুরু করতেছি, সবাই ভাইয়ের সাথে সাথে একটু দেখো। বলা হচ্ছে ভাইয়া তোমরা প্রথম যে ছবিটা আঁকা আছে এটা একটু খেয়াল করি। আমাদের প্রথম যে ছবিটা আঁকা আছে, তোমাদের আঁকার দরকার নাই ভাইয়া, বুঝাই, এদিকে খেয়াল করো। প্রথম যে ছবিটা আঁকা আছে এখানে 3টা পথে একটা কাজ সম্পন্ন করছে, তারা দেখাইছে। একটা হচ্ছে এ সি বি, একটা হচ্ছে এ ডি বি, আর আরেকটা উল্টা রাস্তা দেখাইছে এরকম। এখন তোমরা যদি ভাইয়া ছবি আঁকার দরকার নেই ভাইয়া, বুঝাই আগে। তোমরা যে একটু কোশ্চেনটা খেয়াল করো, তারা তোমাকে এই যে নীল যে রাস্তাটা এটা নিয়ে উদ্দীপকে ইনফরমেশন দিছে, দেখো পাচ্ছ কিনা, পড়ে দেখো সবাই কোশ্চেন পড়ে। এবার বলা হচ্ছে এসিবি পথে কোন ব্যবস্থাকে এ থেকে বি তে নেওয়া হলে, ব্যবস্থা বলতে সিস্টেম বুঝাইছে, বুঝছি ভাইয়া, সিস্টেমের বাংলা লেখছে ব্যবস্থা, 200 জুল তাপ শোষণ করে। তাহলে এখান থেকে শুরু করি আমরা, লেখো দেওয়া আছে, ছবি আঁকার দরকার নেই, এখান থেকে লেখো দেওয়া আছে ডিকিউ এসিবি, এই যে ছোট্ট করে লেখো ডিকিউ এসিবি সমান সমান হচ্ছে 200 জুল। সিস্টেম হচ্ছে 200 জুল তাপ শোষণ করছে।
এবং ব্যবস্থা 100 জুল কাজ সম্পন্ন করে, সিস্টেম কাজ করছে ভাইয়া, প্লাস হবে না মাইনাস হবে? প্লাস, সিস্টেমের উপর হইলে মাইনাস। তাহলে লেখা হচ্ছে ডিডব্লিউ এ সি বি ইকুয়াল হচ্ছে 100 জুল। তাড়াহুড়া করে না ভাইয়া, একটু মনোযোগী থেকে এই অঙ্কগুলোর সময়। এখন ভাইয়া এই দুইটা রাস্তার দিকে একটু খেয়াল করো তো ভাইয়া। এই যে ভাই নীল আর একটা রাস্তা নিচ দিয়ে দেখাইলাম, মাঝখানে কালো রাস্তাটা আপাতত বাদ দাও বা মুছে দিলাম ভাইয়া। ভাইয়া উদ্দীপক দিছে এই নীল রাস্তাটা নিয়ে, ক নাম্বার প্রশ্ন করো। ক নাম্বার প্রশ্ন করছে এই রাস্তাটা নিয়ে, পড়ে দেখো। উদ্দীপক দিছে এ সি বি নিয়ে, আর প্রশ্ন চাইছে তোমার কাছে লাস্ট লাইনটা পড়ো, কতে এ ডি বি নিয়ে। এখন তোমার কাছে ভাইয়া প্রশ্ন, এই যে দুইটা রাস্তা, দুইটা ভিন্ন পথ, ওকে ফাইন, কিন্তু তোমার কাছে প্রশ্ন হচ্ছে প্রথম বিন্দু আর শেষ বিন্দু দুইজনের কি? তাহলে বলো তো এই দুইটা রাস্তায় ডিইউ কি থাকবে? সেম। তাহলে লেখো, এই ডিইউটাকে লেখার নিয়ম হচ্ছে এভাবে, যেহেতু ডিইউ দুইটা পয়েন্টে সেম থাকে, আর ডিইউ ডিপেন্ড করে মেইনলি কোন কোন পয়েন্টের উপর, তাই এটাকে লেখা হয় এভাবে, ডিইউ এবি। বোঝা গেল ভাইয়া? এটাকে লেখা হচ্ছে ডিইউ এবি। কারণ কি ভাইয়া, তুমি উপর দিয়ে গেলেও ডিইউ যা থাকবে, নিচ দিয়ে গেলেও ডিইউ তাই থাকবে। তাহলে লেখো, আমরা জানি ডি কিউ এ সি বি সমান সমান হচ্ছে ডিইউ এ বি প্লাস হচ্ছে ডি ডাব্লিউ এ সি বি। মানটা বসাও। তাহলে 200 সমান সমান হচ্ছে ডিইউ এ বি প্লাস হচ্ছে ডি ডাব্লিউ এ সি বি, মানে হচ্ছে 100। তাহলে সুতরাং ডিইউ এ বি সমান হচ্ছে মাইনাস 100 জুল। তাহলে ভাইয়া আমরা প্রথম ইনফরমেশনটা ব্যবহার করে আমরা ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কত এটা বের করে নিয়ে আসছি। এখন প্রশ্ন হচ্ছে কেন, আসো ক নাম্বার প্রশ্ন করি, কি চাইছে দেখো। এই রাস্তাটা নিয়ে প্রশ্ন করছে, কোন জায়গায় ভাই? এদিকে। ক নাম্বার প্রশ্নটা দেখো ভাইয়া, এডিবি পথে সম্পাদিত কাজের পরিমাণ। ভাইয়া এই যে এই রাস্তায় কতটুক কাজ হচ্ছে আমাদেরকে বলে দিছে, এটা এখন লেখো না ভাইয়া, বুঝাই আগে। এডিবি এটা বলে দিছে তোমাকে হচ্ছে 60 জুল। তো বলা হচ্ছে এই রাস্তায় সে কতটুক তাপ শোষণ করছে, তাহলে ডি কিউ এডিবি তোমাকে হোয়াট জিজ্ঞেস করছে। এখন তুমি ভাইয়ারা বলো তো ভাইয়া, ডি কিউ এডিবি এটা বের করতে হবে, তোমাকে ডিডব্লিউ দিয়ে দিছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কয়টা রাশি ভাইয়া? 3টা। তাহলে বলতে আর কি কার মান জানা লাগবে? এই কারণে আমরা প্রথম ইনফরমেশনটা ব্যবহার করে আগে কার মান বের করছি, ডিইউ। বুঝছি ভাইয়া? তাহলে দেখো ক নাম্বার, ক দেওয়া আছে ডিডব্লিউ এডিবি ইকুয়াল হচ্ছে 60 জুল। তাহলে ডিডব্লিউ এডিবি ইকুয়াল হচ্ছে 60 জুল। তাহলে আমরা জানি ডি কিউ এ ডিবি সমান সমান হচ্ছে ডিইউ এ বি প্লাস হচ্ছে ডিডব্লিউ এ ডিবি। ভাইয়া ডিইউর ব্যাপারটা বুঝছি না, এবি কেন লিখছি? সবসময় লিখবা প্রথম বিন্দু আর শেষ বিন্দুটা। তাহলে ভাইয়া এখানে মান বসাও, এই ডিইউ এ বি এটা আমরা বের করছি 100 জুল, প্লাস ডিডব্লিউ এ ডিবি এটা প্রশ্নকর্তা দিয়ে দিচ্ছে 60 জুল। তাহলে সুতরাং ডি কিউ এ ডিবি সমান সমান হচ্ছে 160 জুল। এটা হচ্ছে অ্যান্সার, পাশে অ্যান্সার দেওয়া আছে, মিলাই না। এখন আসো খ নাম্বার যে কোশ্চেনটা, খ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করছে, মেবি যে বক্র পথে নিয়ে প্রশ্ন করছে। জি আমি ওই যে ওই রুমে একটু কথা বলেন, লোক আছে। হ্যাঁ আচ্ছা বসে না। এখন এই জায়গায় যদি একটু খেয়াল করি ভাইয়া, আমাদেরকে বক্র পথটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করছে। তাহলে এবার আসো তোমাদেরকে খ নাম্বার লেখে তোমরা এখানে রাফে একটা জিনিস লেখো। হ্যাঁ, খ লেখে খাতার ডান পাশে এখানে রাফ লেখো। এখানে ভাইয়া একটা জিনিস দেখাই, মনে করো ভাইয়া একটা সিস্টেম এ থেকে বিতে গেছে, ছোট্ট করে ভাইয়া যেভাবে আঁকছে আঁকো। হ্যাঁ,
একটা সিস্টেম এ থেকে বি তে গেছে, বলতো এই পয়েন্টের যে ইন্টারনাল এনার্জি সেটাকে ভাইয়া মনে করলাম ইউবি, আর এই পয়েন্টের যে ইন্টারনাল এনার্জি সেটাকে ভাইয়া মনে করলাম ইউএ। তাহলে ডি ইউ এ বি সমান সমান, বলতো ভাই আজকে ক্লাসের শুরুতে লিখছিলাম ইন্টারনাল এনার্জি চেঞ্জ ডিইউ মানে ইউ টু মাইনাস ইউ ওয়ান, মানে কি শেষেরটা বিয়োগ আগেরটা, তাহলে কত হবে বলতো ভাই? ইউবি মাইনাস ইউএ, ইউবি মাইনাস ইউএ। এবার তোমরা একটু খেয়াল করো তো ভাইয়া, এই রাস্তাটা যদি ভাইয়া ঘুরে দিই, অর্থাৎ এ থেকে বি তে না যেয়ে আমরা যদি বি থেকে এ তে আসি, আমরা যদি বি থেকে এ তে আসি, তাহলে এটা আসবে আমার ইউবি, এটা হচ্ছে আমার ইউএ। বলতো এটাকে, বলতো লেখার সময় প্রথমে প্রথম বিন্দুটা লিখতে হয়, পরে শেষ বিন্দুটা লিখতে হয়, বলতো এখন কোথায় থেকে কোথায় আসছি, তাহলে এটা কত লিখবো? ডিইউ বি এ সমান কত আসবে? ডিইউ এ মাইনাস হচ্ছে ইউবি, বা ডিইউ বি এ, একটা মাইনাস কমন নিলাম, ইউবি মাইনাস ইউএ। ভাইয়া ইউবি মাইনাস ইউএ মানে আবার ডিইউ এ বি, তাহলে সুতরাং ডিইউ বি এ সমান হচ্ছে মাইনাস ডিইউ এ বি। এটা বক্স করে রাখো, ডিইউ বি এ সমান হচ্ছে মাইনাস ডিইউ এ বি। কে বলতে পারবা কি বোঝাইতে চাইছি? অর্থাৎ ভাইয়া এইখান থেকে এখানে আসলে ইন্টারনাল এনার্জি যা হবে, উল্টা পথে আসলেও ইন্টারনাল এনার্জি তাই হবে, কিন্তু শুধু একটা কি হবে ভাইয়া? মাইনাস। তাহলে ভাইয়া একটু বলো তো ভাই, আমরা পাইছি হচ্ছে ক হতে, আমরা পাইছি ক হতে ডিইউ এ বি সমান হচ্ছে 100 জুল। ভাই প্লিজ একটু হেল্প করো ভাইয়ারে, এটা বুঝাইছি এই কারণে, বলতে ডিইউ এ বি 100 জুল, বলতো বক্র পথে কি আমার ডিইউ এ বি হবে না বি এ হবে? বি এ হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং ডিইউ বি এ সমান হচ্ছে মাইনাস ডিইউ এ বি সমান সমান হচ্ছে মাইনাস 100 জুল। তাহলে ডিইউ বি এ সমান হচ্ছে মাইনাস 100 জুল। এটা বুঝছি ভাই সবাই? তাহলে সহজে মাথায় রাখবা যে সামনে গেলে যা হবে ইন্টারনাল এনার্জি, পিছনে আসলে একই হবে, শুধু একটা কি হবে ভাইয়া? নেগেটিভ হবে। এবার আসো কি ইনফরমেশন দিচ্ছে তোমার প্রশ্ন পরক্ষতে, আর বাকি ইনফরমেশন দেখো। বলা হচ্ছে বক্রপথে বি থেকে এ অবস্থায় আসলে সবাই একটু বক্স করো, ব্যবস্থার উপর মানে সিস্টেমের উপর 50 জুল কাজ হয়েছে। শব্দটা বক্স করে রাখো, সিস্টেমের উপর বা ব্যবস্থার উপর শব্দটা আছে দেখো, পাইছি সবাই? সিস্টেমের উপর, প্রশ্ন এটা একটু বক্স করে রাখো। এখন তোমরা ভাইয়ারা একটু বলো তো ভাইয়া, সিস্টেমের উপর কাজ বলছে, তাহলে এটা প্লাস না মাইনাস? মাইনাস। তাহলে লেখা হচ্ছে ডি ডাব্লিউ বি এ, আবার ডি ডাব্লিউ বি এ সমান হচ্ছে মাইনাস 50 জুল। ডি ডাব্লিউ বি এ সমান হচ্ছে মাইনাস 50 জুল। চাইছে কি দেখো ভাইয়া, চাইছে এই বক্রপথে কতটুকু তাপ গ্রহণ করছে বা বর্জন করছে, মানে কাকে চাইছে বলতে ভাইয়া? ডি কিউ। তাহলে ডি কিউ বি এ ইকুয়াল হচ্ছে হোয়াট? তাহলে দেখো আমরা জানি ডি কিউ বি এ সমান হচ্ছে ডিইউ বি এ প্লাস হচ্ছে ডি ডাব্লিউ বি এ। তাহলে ডিইউ বি এ হচ্ছে মাইনাস 100 জুল, প্লাস আচ্ছা এটাও মাইনাস 50 মাইনাস 150 জুল। ভাই এইখানে যে মাইনাসটা, এটা বোঝাচ্ছে বর্জন। তোমরা একটু খেয়াল করছো কিনা, কোশ্চেনে তোমার জিজ্ঞেস করছে কতটুকু গ্রহণ বা বর্জন করছে, তাহলে তোমাকে অ্যান্সার লিখতে হবে, তাই না ভাইয়া? তাহলে কতটুকু বলতে পারবা? 150 জুল। মাইনাসটা তো বোঝাচ্ছে কি ভাইয়া? বর্জন। তাহলে একটু লেখো, অতএব সিস্টেম 150 জুল তাপ বর্জন করবে। অতএব সিস্টেম 150 জুল তাপ বর্জন করবে। অতএব সিস্টেম 150 জুল তাপ বর্জন করবে। গ নাম্বার কোশ্চেনটা লেখো।
আচ্ছা আসো গ নাম্বার কোশ্চেনটাতে আসি। আচ্ছা প্লিজ একটু একটু গ নাম্বারে আমাদের দেখো কোশ্চেন বলছে কি ভাই, এইগুলা মুছে দিচ্ছে, একটু খেয়াল করো ভাই, এদিকে এদিকে, হ্যাঁ কথা না একটু। তারা আমাদেরকে এখন এই রাস্তাটা নিয়ে প্রশ্ন করছে, হ্যাঁ একটা এ, এটা ডি, এটা বি। একটা জিনিস খেয়াল করো, তারা ছবিতে কিছু জিনিস লিখে দিছে। এখানে লিখছে ইউ এ, এখানে লিখছে ইউ বি, এতটুকু লিখছে। প্রশ্ন পড়ো, হ্যাঁ কি চাইছে দেখো। বলা হচ্ছে যদি ইউ এ ইকুয়াল 0 হয়, অর্থাৎ এটার মান বলে দিছে 0, ইউডি ইকুয়াল 40, এটা বলে দিছে 40, ইউডি ইকুয়াল 40। তো তোমাকে বলা হচ্ছে তাহলে এডি অর্থাৎ এই রাস্তাটাতে কতটুকু তাপ শোষণ হয়েছে, তার মানে ডি কিউ এডি জিজ্ঞেস করছে। আর তোমাকে এই রাস্তাটাকে কতটুকু শোষণ হয়েছে, ডি কিউ ডিবি, এটা জিজ্ঞেস করছে। এখন তোমরা ভাইরা একটু হেল্প করবা, বলতো তোমাকে ডি কিউ বের করতে বলছে, তাহলে ডি কিউ বের করতে কয়টা রাশি জানা লাগবে? তার মানে এই রাস্তায় ডিইউ কত জানা লাগবে? তোমাদের কাছে ভাইয়ের প্রশ্ন, এই রাস্তায় ডিইউটা আমরা জানি, এই যে এ থেকে ডি, তাহলে ডিইউ এডি কত আসবে? ইউডি মাইনাস ইউএ, তাহলে ইউডি কত? এখন উঠাও না ভাইয়া, পরে সুন্দর করে উঠাবো। তাহলে ইউডি জেনে গেছো, বলতে আর কি জানা লাগবে? ডিডাব্লিউ, এদিকে এদিকে ভাইয়া, ডিডাব্লিউ এডিটা জানা লাগবে, জানলে তুমি এটা পাবা। এবার আসো এই রাস্তায়, বলতে এই রাস্তায়ও তোমার কাকে জানা লাগবে? ডিইউ। বলতে এই রাস্তায় ডিইউ বের করা যাবে কিনা, এই যে দেখো তো ডিইউ। আচ্ছা এটা নাহলে পরে বুঝে, আগে একটা রাস্তা শেষ করি। আসো এটা কেমনে বের করবো, প্রথম রাস্তাটা আসি, লেখো গ। লেখো ক হতে ডিডাব্লিউ এডিবি। ভাই একটু হেল্প করো তো, কত এই মানটা দেওয়া আছে দেখো, এই পুরা রাস্তায় কতটুক কাজ হয়েছে এটা দিয়ে দিচ্ছে, দেখো পাইছো কিনা, কত দেওয়া পুরা রাস্তায় বলা আছে তো দেখো, 60 জুল, কই 100 জুল? কতে পড়ো কতে পড়ো কতে পড়ো, কি লেখা আছে? এডিবি পথে কৃত কাজ কয় জুল? 60 জুল। তাহলে এটা দেওয়া আছে হচ্ছে আমাদেরকে 60 জুল। বলতো ভাইয়া এইখানে এডিবি চিত্রে দেখো তো কয়টা স্টেপে ভাগ হয়ে আছে? দুইটা স্টেপে। তাহলে এ থেকে ডি তে গেছো, তুমি একটা কাজ করছো, ডি থেকে বি তে আসছো আরেকটা কাজ হয়েছে। তাহলে এই কাজটাকে আমরা দুইটা ভাগে ভাগ করো, একটা হচ্ছে ডিডাব্লিউ এডি প্লাস হচ্ছে ডিডাব্লিউ ডিবি সমান সমান হচ্ছে 60। এখন ভাইয়া তোমাদেরকে ভাইয়া বললাম এই যে এটাকে একটু বক্স করো, বক্স করে এটা হচ্ছে 0, কেউ বলতে পারবা কেন এটা 0 কেন? বলো। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম ভাইয়া ডিডাব্লিউ ইকুয়াল হচ্ছে পিডিভি, ডিবি মানে ছিল হচ্ছে ভাইয়া ভি2 মাইনাস ভি1। বলতো ভাইয়া এই জায়গায়, এই জায়গায় এখানে তো আয়তন ছিল তাই না ভাই, যে এই অক্ষে আয়তন ছিল, তাহলে এখানে আয়তনটা যদি 10 হয়, এই পয়েন্টও আয়তন 10, এই পয়েন্টও আয়তন কত? তাহলে বলতো আয়তনের পরিবর্তন, তাহলে 10 বিয়োগ 10 কত হবে? 0। তাহলে ডিভি যদি 0 হয় তাহলে পুরো কাজটাই কত হবে? 0। তাহলে বইয়ের ভাষায় এটাকে বলে সম আয়তন প্রক্রিয়া, লিখে রাখো সম আয়তন প্রক্রিয়া। আমরা লাস্ট ক্লাসে এগুলো পড়ছি ভাইয়া, যে সম আয়তন প্রক্রিয়ায় কোনো কাজ হয় না, অর্থাৎ কাজ হইতে হইলে সিস্টেমের অবশ্যই আয়তনের পরিবর্তন হইতে হবে। তাহলে এই জায়গায় যেহেতু আয়তনের পরিবর্তন হচ্ছে না, তাই এই জায়গায় কোনো কাজও হচ্ছে না, তাই এই কাজটা 0। তাহলে দেখো তো ভাইয়া, তাহলে আমরা কত পাচ্ছি? ডিডাব্লিউ এডি প্লাস 0 ইকুয়াল হচ্ছে 60। তাহলে সুতরাং ডিডাব্লিউ এডি ইকুয়াল হচ্ছে 60 জুল। তাহলে দেখো ভাইয়া আমরা ডিডাব্লিউটা জানতাম না, জানলাম। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বের করো। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ এডি সমান হচ্ছে ইউডি মাইনাস ইউএ, 40 বিয়োগ 0 সমান হচ্ছে 40 জুল। তাহলে দেখো তুমি ডিডাব্লিউটা পাইছো, তুমি ডিডাব্লিউটা পাইছো, তুমি ডিইউ পাইছো, তাহলে এখন ডি কিউ বের করতে পারবো। তাহলে আমরা জানি
আমরা জানি ডিকিউ এডি সমান সমান হচ্ছে ডিইউ এডি প্লাস হচ্ছে ডিডাব্লিউ এডি। তাহলে ডিইউ এডি তুমি বের করছো 40 আর ওইটা আসছে 60। তাহলে সুতরাং ডিকিউ এডি সমান হচ্ছে 100 জুল। ভাই রিকোয়েস্ট থাকবে ভাইয়া এই ম্যাথগুলো অবশ্যই আজকে বাসা যায় করবা। 2 দিন পরে খাতা করলে এগুলা কি করছো, খালি ডিকিউ ডিইউ ডিইউ এগুলাই দেখবা, কি লিখছো নিজে আর কিছু বুঝবা না। হ্যাঁ না, একই প্রশ্নের জন্য সব দেওয়া আর কি এখানে। আসি এদিকে ভাই, আসো আমাদের লাস্টের যে পার্টটা আছে এই পার্টটা নিয়ে প্রশ্ন করছে। এখন ভাইয়া এদিকে দেখো তো, এদিকে দিয়ে এই পার্টটা বুঝো। বলতে আমাদের লাস্টের যে অংশটা আমাদেরকে এই পার্টটা নিয়ে প্রশ্ন করছে ভাইয়া, প্লিজ একটু এদিকে খেয়াল করি। তাহলে এই পার্টে আমাদের ইউডি এটা 40 দেওয়া আছে। বলতে একটু আগে তো আমরা দেখলাম যে এইটা যেহেতু সম আয়তন প্রক্রিয়া, তাহলে এইখানে আমাদের কাজটা কত আসে ভাইয়া, 0। তাহলে ডি কিউ বের করতে হলে আর একটা জিনিসই লাগবে কে ভাইয়া, ডিইউ। তাহলে বলো তো ভাইয়া ডিইউ ডিবি সমান সমান ইউবি মাইনাস ইউডি। কাহিনী আগে খেয়াল করো ভাইয়া। বলতে ইউডি এটার মান দেওয়া আছে 40, কিন্তু ইউবি কি দেওয়া আছে না। তার মানে এই ম্যাথটা করার জন্য তোমার আগে কার মান বের করা লাগবে, ইউবি। এটা আমরা কিভাবে পেরবো, দেখো ক হতে ডিইউ এবি সমান সমান 100 জুল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং ইউবি মাইনাস ইউএ ইকুয়াল হচ্ছে 100 জুল, বা ইউবি মাইনাস 0 ইকুয়াল হচ্ছে 100 জুল। তাহলে সুতরাং ইউবি ইকুয়াল হচ্ছে 100 জুল। তাহলে দেখো ভাইয়া ইন্টারনাল এনার্জি চেঞ্জ কতটুকু হয়েছে সেটা বের করার জন্য আমাদেরকে ইউবিটা দেওয়া নাই, তাই আমরা ফার্স্টে ইউবিটা বের করে নিছি। তাহলে আমরা যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বের করো, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তন ডিইউ ডিবি সমান হচ্ছে ইউবি মাইনাস ইউডি। তাহলে আমাদের 100 বিয়োগ হচ্ছে 40 সমান হচ্ছে 60 জুল। ডিইউ ডিবি এটা হচ্ছে 60 জুল। আচ্ছা, যেহেতু ডিবি ধাপে আয়তনের কোনো পরিবর্তন হয় না, আয়তনের কোনো পরিবর্তন হয় না, তাই ডিডাব্লিউ ডিবি ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের ডিইউ পাইলাম, ডিডাব্লিউ পাইলাম। এখন ফাইনালি আমরা ডিকিউটা বের করব। তাহলে এখন ডিকিউ ডিবি সমান সমান হচ্ছে ডিইউ ডিবি প্লাস হচ্ছে ডিডাব্লিউ ডিবি। তাহলে এখানে মান বসো 60 যোগ হচ্ছে 0 সমান হচ্ছে 60 জুল। আচ্ছা ভাইয়া, এবার আমরা 2 নাম্বার যে কোশ্চেনটা আছে ভাইয়া, তোমরা সেকেন্ড কোশ্চেনের ছবিটা একটু খেয়াল করো। হ্যাঁ, কথা না, একটু ভাইয়ের সাথে এগুলো বুঝতে পারছো ভাইয়া।
সেকেন্ড ছবিটা একটু দেখো, এরপর আমাদের ব্যাক পেজে সৃজনশীলের যে প্রশ্নগুলো দিচ্ছে যদি দেখো ভাইয়া, সৃজনশীলের যে প্রশ্নগুলা বলতো অলমোস্ট সেম ছবি, বুঝছি ভাই, এই কোশ্চেনটাই কিন্তু ওইগুলা। তো 2 এর পাশে তোমরা সিকিউ দিয়ে স্টার দিয়ে রাখো, 2 এর পাশে সিকিউ দিয়ে স্টার দিয়ে রাখো। এবং ভাইয়া বুঝাচ্ছি এই প্রশ্নটাই আমাদের সৃজনশীল গুলাতে আসছে, কিভাবে আসছে সেটাও ভাইয়া বুঝাই দিচ্ছে, একটু খেয়াল করো। বলা হচ্ছে ফর দা গিভেন সাইক্লিক প্রসেস, বলতো আমরা আজকে ক্লাসে একবার লিখছিলাম সাইক্লিক প্রসেস মানে পূর্ণ চক্র। তুমি ছবিটা ভালো করে খেয়াল করো তো, মনে করো সি থেকে যাত্রা করছে, মনে করো বলতো ঘুরে আবার সে সিতে চলে আসছে, দেখো ছবিটাতে পাইছি ভাইয়া। তার মানে এটা একটা কি প্রসেস বলতো ভাইয়া? সাইক্লিক প্রসেস। বলা হচ্ছে অ্যাজ শোন ফর এ গ্যাস, একটা গ্যাসের জন্য দেখানো আছে দা ওয়ার্ক ডান ইজ, মানে পুরা চক্রটাতে কতটুকু কাজ হয়েছে, বলতে এখানে কয়টা স্টেপে কাজ হয়েছে বলতে পারবা? 3টা না? প্রথমে সি থেকে, তারপর এ থেকে বি, তারপরে এ থেকে বি থেকে কি সি, টোটাল 3টা স্টেপে কাজ হয়েছে। এবার আসো তো সৃজনশীল এই প্রশ্নটা কিভাবে আসছে, 9 নাম্বার কোশ্চেনে আসো, দেখো তো। দেখো সৃজনশীলে কোশ্চেনটা আসছে, ঘ নাম্বার কোশ্চেনটা দেখো, 9 এর ঘ, উদ্দীপক অনুসারে পি কিউ আর পি, উপরে ছবিতে দেখো পি কিউ আর পি বলতে একটা পূর্ণ চক্র কিনা বলতো। ইন্ডিয়ান ম্যাথে যে প্রশ্নটা আসছে তারা বলছে পুরা চক্রে কতটুকু কাজ হয়েছে, আর এটা যখন সৃজনশীলে আসছে দেখো কি বলছে, প্রতিটি ধাপে কাজ বের করো, মানে 3টা স্টেপ না ভাইয়া, এই প্রত্যেকটা স্টেপে কতটুকু কাজ হয়েছে সেটা বের করতে বলছে। তারপরে এবারে যে 24-এ যে কোশ্চেনটা আসে 11-র গ নাম্বার কোশ্চেনটা দেখো তো, দেখো এটাও দেখো সেম প্রশ্ন, সাইক্লিক প্রসেস, দেখো সি থেকে শুরু করে ঘুরে আবার সিতে চলে আসছে। গ নাম্বারে দেখো সি ও সিবি পথে কাজ কত, তাই না ভাইয়া? বুঝছি প্রশ্ন। তার মানে ওই কোশ্চেনটা পারলে তুমি এই সৃজনশীল গুলা মোটামুটি বুঝে যাবা। তা আসো আমরা ওই প্রশ্নটাতে যাই। তাহলে কোশ্চেন নাম্বার 2, তো ভাই রিকোয়েস্ট একটু মনোযোগ দিও। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন 2, তো তোমাদের ছবিটা আঁকার দরকার নাই, তারা এরকম একটা ছবি এঁকে দিছে, ভাইয়া যে ছবি আঁকবো তোমরা ওইটা আঁকো। এইদিকে নিচে হচ্ছে চাপ, আর এইদিকে নিচে হচ্ছে তারা আয়তন, আর এই হচ্ছে আমাদেরকে চক্রটা দেখাইছে সি এ বি। এই বরাবর লেখা আছে হচ্ছে 5, এই বরাবর লেখা আছে 1, এই বরাবর 1, আর এই বরাবর 6, আর কিছু লাগবে না। হ্যাঁ, এখন বলো তো ভাইয়া 3টা স্টেপে কাজ বের করতে বলছে, তাহলে লেখো প্রথমে সি এ ধাপে, সি এ ধাপে। বলো তো ভাইয়া আমরা একটু আগে ঢাকা বোর্ডের কোশ্চেনটা দেখছি বাংলাতে, তারা কিন্তু ধাপ লিখছে তাই না ভাইয়া, প্রতিটি ধাপে মানে প্রতিটা স্টেপে কতটুকু কাজ হয়েছে, তা আমরা লিখলাম সি এ ধাপে। তো ভাইয়া সবাই ভাইয়ের সাথে একটু ছবিটা আঁকো, আর ওই ছবিটা আঁকি। এই যে সি এ, জাস্ট একটা স্টেপ দেখাও তোমরা, পুরা ছবি আঁকার দরকার না, জাস্ট একটা স্টেপ। এখন এই চক্রে কতটুকু কাজ হয়েছে সেটা আমরা বের করব। ভাই আমরা লাস্ট ক্লাসে নির্দেশক লেখচিত্র পড়ছিলাম, ওইখানে একটা বাংলা লিখে দিছিলাম আমরা, যে নির্দেশক লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে ভাইয়া? কৃত কাজ। সেই কনসেপ্টটাই আমরা অ্যাপ্লাই করবো, এখন খেয়াল করো তো ভাইয়া। এই দিকে আমাদের আয়তন আছে, তাহলে এইখান থেকে একটা ডট ডট দিয়ে লম্ব টানলাম, এই পয়েন্টটাকে দাও ডি, এইখান থেকে ডট ডট দিয়ে একটা লম্ব টানলাম, এই পয়েন্টটার নাম দিলাম মনে করো হচ্ছে ই। তাহলে ডি তে লেখা আছে যে বরাবর লেখা আছে 5, আর এই বরাবর 1, আর এই বরাবর লেখা আছে 6। দেখো কৃত কাজ WCA সমান সমান হচ্ছে CA DE ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো তাহলে এই প্রক্রিয়ায় কৃত কাজটা হচ্ছে নির্দেশক লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বললো তো ভাইয়া এখানে যে ক্ষেত্রফলটা তৈরি হয়েছে এটা একটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ যাই বলি না কেন, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য নিলাম CA আর প্রস্থ নিলাম AD। বা একটু ছবি দেখে ভাইরা বলো তো CA এর মান কত হবে? একটুক না 4, মানে CA, তাহলে এখানে 1 এখানে 5, তাহলে গ্যাপটা কত? 4 ইন্টু AD, এই পুরো হাইটটা কত? 6, তাহলে 4 6 24। বুঝছো ঢাকা বোর্ডের ম্যাথটা কিভাবে করবো ভাইয়া? 24 জুল কাজ হয়েছে। তাহলে এই ধাপে 24 জুল কাজ হয়েছে। এখন ভাইয়া এটা চাইলে পাশে ছোট্ট করে একটু লিখে রাখো,
এটা চাইলে তুমি ক্ষেত্রফল দিয়ে করা সহজ দেখে ভাই, ক্ষেত্রফল দিয়ে শিখাচ্ছি, তোমরাও চেষ্টা করবে ক্ষেত্রফল দিয়ে করতে, ক্ষেত্রফল দিয়ে সহজ। তাহলে আরেকটা ভাবে করা যায়, সি এ সমান সমান হচ্ছে পিডিভি। বলতো কাজের তো একটা সূত্র এটা ছিল না, পিডিভি। বলতো পিটা কত, এই যে এই অক্ষে তো এই যে চাপ দেওয়া আছে, তাহলে এই পুরা রাস্তায় চাপটা কত, 6। ডিভি মানে কি, আয়তনের পরিবর্তন, ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে এখানে ভি টু কত 5, ভি ওয়ান কত 1, তাহলে 4, 4 কত 24, পাশে এটাও লিখে রাখো। কিন্তু চেষ্টা করবা ক্ষেত্রফল দিয়ে শিখতে, তাহলে সহজ অঙ্কগুলো করতে পারবা। তাহলে হচ্ছে 24 জন, দুই ভাবে ভাইয়া করলাম, সূত্র দিয়েও করলাম, ক্ষেত্রফল দিয়েও করলাম। এবার আসলে আমরা পরের ধাপটা যাই, যে এ বি ধাপে। তাহলে এ বি ধাপে ছবিটা আঁকি ভাইয়ার মতো করে। এ বি ধাপে, এ বি ধাপে, তো ভাইয়ের সাথে ছবিটা যদি আঁকি সবাই, ভি পি, আর এখানে লিখলাম হচ্ছে এ বি। না মালিয়াত বলো তো ভাইয়া, এখানে কাজ কত হবে, এই ধাপে কাজ কত হবে বের করা যাবে? বললাম 0 হবে, বলো বুঝো কিনা। আয়তন দেখো তো, এ তে আয়তন কত 5, বি তো কত 5, তাহলে আয়তনের চেঞ্জ না হলে তো কাজ নাই। তাহলে এ বি ধাপে আয়তনের কোনো পরিবর্তন হয় না, আয়তনের কোনো পরিবর্তন, এই অঙ্কটা ভালো করে করবা ভাইয়া। এটা পারলেই হচ্ছে সৃজনশীলের যে 3টা কোশ্চেন আসছে, মানে 3বারই আসছে প্রশ্নগুলা, 3টা প্রশ্নে কিন্তু একটা প্রশ্ন থেকে আসছে। হ্যাঁ, এ বি ধাপে আয়তনের কোনো পরিবর্তন হয় না, তাই ডাব্লিউ এ বি ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের সেকেন্ড ধাপে কাজ বের করা শেষ। এবার শেষ ধাপে আসবো আমরা, বি সি, এই ধাপটাতে আসি। আবার বি সি ধাপে, তার সবাই ছবিটা একটু আঁকি, ভি পি, এই ধাপে আমরা বের করব। না নাজিয়া বলো, বলতো এটা সিস্টেমের উপর কাজ, এই যে আজকের ক্লাসে শুরুই করছি এই কারণে, এই যে এই ম্যাটটাতে লাগবে, এটা কি সিস্টেমের উপর কাজ না সিস্টেম দ্বারা কাজ? হ্যাঁ, আচ্ছা ও বললো সিস্টেম দ্বারা কাজ, ভাই সিস্টেম দ্বারা কাজ হলে আয়তন বৃদ্ধি পায়, আর সিস্টেমের উপর কাজ হলে আয়তন হ্রাস পায়। এখানে কি হচ্ছে বুঝছো ভাই, ছবি এই দুইটা ছবি তো আঁকছিলাম ওইখানে, তাহলে উল্টা দিকে না ভাই, তার মানে এখানে আয়তন হ্রাস পাচ্ছে, তাহলে এটা হচ্ছে সিস্টেমের উপর কাজ হচ্ছে। সিস্টেমের উপর কাজ ধনাত্মক না ঋণাত্মক? তার মানে এই ম্যাথটার অ্যান্সার আসবে কি নেগেটিভ আসবে, বুঝছো ভাই, একটু মাথায় রেখো। তাহলে আমরা যদি এখন ক্ষেত্রফলটা বের করি, কৃতকাজ, কৃতকাজ ডাব্লিউ বি সি সমান সমান ভাইয়া, এই যে ক্ষেত্রফল এটার একটা নাম দিলাম ডি ই, বলতে এটা একটা ট্রাপিজিয়াম, বি সি ই ডি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাহলে বিডি যোগ হচ্ছে সিই ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব ডিই। কেউ ভাইরে বিডি এর মান কত বলতে পারবা? এই যে ছবি দেখলে বলতে পারবা ভাই, এদিকে দেখো তো বি বরাবর কত দেখানো আছে। তাহলে ভাইয়া আমরা যদি এই বরাবর দেখাই, এই বরাবর যদি ভাইয়া দেখাই 1, এই বরাবর দেখানো আছে 6, তোমরা একটু ছবিতে দেখাই দাও। তাহলে ভাইয়া একটু হেল্প করো তো ভাইয়া, এই বিডি, বিডি এই হাইটটা কত তাইলে 1, ভাইয়া সিই কত এই হাইটটা 6, ইন্টু হচ্ছে ডি মানে এই গ্যাপটা কত 4, তাহলে 7 দুগুণে কত আসবে 7, আর এটা কাটলে 2, 7 দুগুণে 14 জুল। এখন ভাইয়া তুমি ভাইরে বলো, অঙ্কটা করার শুরুতে তুমি বলছিলে এই কাজটা কেমন আসবে, নেগেটিভ আসবে, কিন্তু আমাদের পজিটিভ আসছে। কেউ বলতে পারো কেন পজিটিভ আসছে? কারণ ভাই আমরা তো ক্ষেত্রফল বের করছি, আর ক্ষেত্রফল তো অলওয়েজ কি হবে পজিটিভ হবে, কিন্তু আমরা কনসেপ্ট অনুসারে জানি তো এই কাজটা নেগেটিভ হবে। তাহলে পরের লাইনে দিয়ে দাও -14 জুল, যেহেতু সিস্টেমের উপর কাজ, সিস্টেমের উপর কাজ।
এখন ভাইয়া খেয়াল করো তো, প্রশ্নে কোনো জায়গায় কিন্তু বলে নাই সিস্টেমের উপর কাজ, তোমরা বুঝে নিতে হয়েছে যেহেতু আয়তন হ্রাস পাচ্ছে, বুঝবে? তাইলে ভাই আমরা প্রতিটা স্টেপে কাজগুলো আমরা বের করে ফেলছি। ঢাকা বোর্ডে যে কোশ্চেনটা চাইছে আশা করি এখন পারবা ওইটা, প্রত্যেকটা স্টেপে কাজ বের করতে বলছে, কাজ বের করে আমরা শিখলাম। কিন্তু আমাদের এই প্রশ্নটা কিন্তু এটা চায় নাই, এই প্রশ্নে কি চাইছে, পুরা চক্রে কাজ করতে। তাহলে কি করবে এগুলা, যোগ, তাহলে লেখা হচ্ছে সম্পূর্ণ চক্রে কৃত কাজ। তাহলে লেখা হচ্ছে সুতরাং সম্পূর্ণ চক্রে কৃত কাজ, সম্পূর্ণ চক্রে কৃত কাজ, ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ সি এ প্লাস ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি সি। হ্যাঁ, ডাব্লিউ সি এ প্রথমটা কত ছিল, 24, 0 মাইনাস 10 কত, মাইনাস 14, তাহলে আসে 10 জুল। দেখো এটা এমসিকিউতে আসছিল, অপশনে আসছে, দেখো 10 জুল পাইছি। বড় হয়েছে বেশি, তো ওদের যেটা এমসিকিউতে আসছে ওটা যে তোমার রিটেনে আসছে 4 মার্কের কোশ্চেনে, এবং ঢাকা বোর্ডে তো আসছে, তুমি তো অন্য বোর্ডের স্টুডেন্টও না, ঢাকা বোর্ডের তো স্টুডেন্ট। আবার খুব যে বেশি দূরে আসছে তাও তো না, 23 সালে আসছে। আর তোমার জন্য এটা আসা তো আরো ইম্পর্টেন্ট, তুমি 23-এ আসছে আর তুমি দিবা পরীক্ষা কততে, 26-এ, তাহলে তোমার জন্য তো আরো ইম্পর্টেন্ট এটা। আসো ভাইয়া লেখো নোট, আসো যেহেতু তোমাদের কষ্ট লাগছে, আসো সহজে করে দিই অঙ্কটা, যেহেতু তোমরা ভয় পাইছো একটু সহজে করে দিই। লেখো নোট, লেখো একটি পূর্ণ চক্রে, একটি পূর্ণ চক্রে চক্রে কৃত কাজ হবে ওই চক্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে একটা পূর্ণ চক্রে, একটি পূর্ণ চক্রে কৃত কাজ হবে ওই চক্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ পুরা চক্রটা দ্বারা যে ক্ষেত্রফলটা আবদ্ধ আছে তার ক্ষেত্রফলের সমান। আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে ভাইয়া বলতো সি এ বি, তাহলে বলতো এটা একটা ফুল সাইক্লিক প্রসেস, তাই না ভাইয়া? তাহলে এই সাইক্লিক প্রসেসে তাহলে আমাদের কৃত কাজটা আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে ত্রিভুজ সি এ বি, নাকি ভাই? ওই ক্ষেত্রফল এটাই তো সে আবদ্ধ করছে না, পূর্ণ চক্রে আবদ্ধ ক্ষেত্রফলের সমান, পূর্ণ চক্রে আবদ্ধ ক্ষেত্রফল তো এইটা। তাহলে এই ক্ষেত্রফল কত, হাফ ইন্টু সি এ মানে ভূমি ইন্টু উচ্চতা এ বি, হাফ ইন্টু সি এ। ভাই তোমরা যদি ছবিতে দেখো এই বরাবর লেখা আছে 1, এই বরাবর 5, তাহলে সি এর মান কত, 4। এই বরাবর লেখা আছে 6, এই বরাবর লেখা আছে 1, তাহলে এ বি এর মান কত, 5, 10 জুল। যে ভাই তাহলে এত কাহিনী করে ওইটা করলাম কেন, কেউ বলতো কেন করছি, কারণ প্রত্যেকটা স্টেপে কাজ বের করা তো আমাদের বোর্ড কোশ্চেন তো ওইটা চাইছে, পুরা কাজ তো চায় না, তাহলে প্রতিটা ইন্ডিভিজুয়াল স্টেপে কাজ বের করবা কেমন ওইটা ভাই ওইখানে শিখাইছি, বুঝছি ভাই? আর পূর্ণ চক্র বললে তো সহজ, টোটাল তার ক্ষেত্রফল বের করবো, এটাই পূর্ণ চক্রে কৃত কাজ। এবং এই অঙ্কটা কত ইম্পর্টেন্ট, ব্যাক পেজে যাও তাহলে বুঝবা যে পূর্ণ চক্রের কাজটা কত ইম্পর্টেন্ট। ব্যাক পেজে আসো, বলতো 6 নম্বর কোশ্চেনটা দেখো, উড়িষ্যা যেটা লেখা আছে পাইছি, বলতো একটু দাগ দাও, পূর্ণ চক্র শব্দটার নিচে আন্ডারলাইন করো। তাহলে বলো তো ভাইয়া এর ক্ষেত্র কৃত কাজ চাইছে, কৃত কাজ কত হবে বলতো ভাইয়া, এই চতুর্ভুজটার ক্ষেত্রফলের সমান, বুঝছি ভাইয়া? এই পূর্ণ চক্রের কৃত কাজ হবে 6 নাম্বার, পাইছি ভাইয়া, এই চতুর্ভুজটার ক্ষেত্রফলের সমান। 7 নাম্বার বলতে এখানেও দেখো পূর্ণ চক্র, এটা ভাইয়া করে দিবে একটু পরে। তারপরে হচ্ছে পরেরটা দেখো 8 নাম্বার যেটা, এটাও দেখো কি বলছে, পূর্ণ চক্র। তার মানে পূর্ণ চক্র বলে দিলে শব্দের অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাবে, জাস্ট ক্ষেত্রফলটা বের করলে হয়ে যাবে। আসো আমরা এবার পরের কোশ্চেনে আসি ভাইয়া, তোমরা কোশ্চেন নাম্বার 3-এ আসো, এটা ছোট কোশ্চেন। আসো একটু প্লিজ, কথা না, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 3-এ ইংরেজির নিচে ভাই বাংলা করে দিছি, বাংলাটা একটু খেয়াল করো। বলা হচ্ছে আদর্শ গ্যাসের একটি নমুনাকে চিত্র অনুযায়ী এ বি সি এ পথে নেওয়া হলো,
সি এ বরাবর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন -180 জুল। বলা হচ্ছে গ্যাসটি এবি ও বিসি পথে যথাক্রমে 250 জুল ও 60 জুল তাপ গ্রহণ করে। বলা হচ্ছে গ্যাসটি দ্বারা এবিসি পথে কৃত কাজের পরিমাণ কত। ছোট্ট একটা অঙ্ক ভাইয়া, খেয়াল করো, ভাইয়ের সাথে ছবিটা আঁকো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইদিকে দেওয়া আছে ভি, এইদিকে দেওয়া আছে পি। বলতো ফাইনাল যে প্রশ্নটা করছে ভাইয়া, বলতো ফাইনাল প্রশ্নটা কিন্তু এটা নিয়ে করছে। প্রশ্ন আগে বুঝো, লেখো, একদম লাস্ট লাইনটা পড়ো, দেখো কি চাইছে। তোমার কাছে চাইছে এবিসি পথে কৃত কাজের পরিমাণ কত, তাহলে ডিডব্লিউ এবিসি এটা জিজ্ঞেস করছে। ভাইয়ের একটু হেল্প করো তো, এটা বের করতে তোমার কয়টা জিনিস লাগবে? দুইটা, তাহলে একটা হচ্ছে ডিকিউ, তাহলে একটা লাগবে হচ্ছে ডিকিউ এবিসি। এবার তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, তোমার কি ডিইউ সিএ লাগবে নাকি হচ্ছে ডিইউ এসি লাগবে? কেউ বলো তোমাকে কোনটা লাগবে? ডিইউ সিএ লাগবে না ডিইউ এসি লাগবে? তুমি কোথায় থেকে কোথায় গেছো? তুমি কোথায় থেকে কোথায় গেছো, এ থেকে সিতে না সি থেকে এতে? তাহলে লেখার সময় প্রথমে প্রথম বিন্দুটা লেখা হয়, আর পরে হচ্ছে সেকেন্ড বিন্দুটা লেখা হয়। তাহলে এবার বলো সিএ লাগবে না এসি লাগবে? এসি লাগবে, কিন্তু প্রশ্নে সিএ দেওয়া আছে, প্রশ্ন পড়ে দেখো, প্রশ্ন পাইছো দেখো। বলা হচ্ছে সিএ বরাবর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন -180 জুল। অর্থাৎ ভাই এই যে তারা এইটা দিছে তোমাকে, এই যে সিএ, সি থেকে এ তে আসলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ সিএ ইকুয়াল -180 জুল, এটা বলছে। কিন্তু আমার লাগবে কে বলো তো ভাই? ডিইউ এসি। তাহলে আমরা তো এটা জানি, দেখো দেওয়া আছে, দেওয়া আছে ডিইউ সিএ সমান হচ্ছে -180 জুল। তাহলে সুতরাং ডিইউ এসি সমান হচ্ছে মাইনাস ডিইউ সিএ সমান সমান -180 জুল। হ্যাঁ, কোশ্চেনে বলা আছে, দেখো সি থেকে এ তে যাইলে -100 জুল শক্তি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়। এসি লাগবে কারণ তুমি তো এ থেকে সি তে গেছো, তোমার ফাইনাল কোশ্চেনতে এডিসি বলছে, তাহলে তুমি এ থেকে সি তে গেছো। এবার আসো ভাইয়া, ডিইউ তো পাইলাম, এখন আমরা ডি কিউটা বের করি। লেখা আবার ডি কিউ এ বি সি। ভাইয়া 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 প্লিজ এদিকে, বলতে পুরা রাস্তাটাতে কতটুকু তাপ শোষণ হয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে এখানে পুরা চক্রটাতে হচ্ছে এ বি সি, এখানে যাইতে সে আবার কয়টা স্টেপ ফলো করছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে কি, যে ভাই কেন আবার স্টেপের কথা গেলাম, কারণ প্রশ্নে দেখো স্টেপ বাই স্টেপ তাপগুলা দেওয়া আছে। প্রশ্ন পড়ো, ডি কিউ এ বি প্লাস হচ্ছে ডি কিউ বিসি, পাইছো ভাইয়া? ওই যে বলা আছে এ বি স্টেপে সে হচ্ছে 250 জুল তাপ গ্রহণ করছে, আর হচ্ছে বিসি স্টেপে সে হচ্ছে 60 জুল তাপ গ্রহণ করছে। তাহলে এখানে বসালাম 250 যোগ হচ্ছে 60, তাহলে 310 জুল। তাহলে দেখো সব পাইছো, তুমি ডিইউ পাইছো, ডিকিউও পাইছো। এখন আমরা ডিডব্লিউটা বের করে নিয়ে আসবো। তাহলে আমরা জানি ডিকিউ এ বি সি সমান হচ্ছে ডিইউ এ সি প্লাস হচ্ছে ডিডব্লিউ এ বি সি। তাহলে 310 আর ডিইউ আসছে 180 প্লাস হচ্ছে ডিডব্লিউ এ বি সি। তাহলে সুতরাং ডিডব্লিউ এ বি সি সমান হচ্ছে 130 জুল। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা আসি। কোশ্চেন নাম্বার 4, কোন কলেজে কিন্তু এই অঙ্কগুলা করাবে না, একটু বুঝা যাও ভাইয়া। আর ওসব করাবে কি, কোনো অঙ্কই তো করায় না, একটু বুঝে যাও। কোশ্চেন নাম্বার 4, যে কোশ্চেনটা দেওয়া আছে ভাইয়া, একটা গ্রাফ দিয়ে দিছে তারা এরকম।
তোমরা আইকো না ভাইয়া বোঝানোর জন্য আঁকি। এদিকে দেওয়া আছে ভি, এদিকে দেওয়া আছে পি। একটা জিনিস মাথায় রাখবে ভাইয়া, বলতো একটা কন্ডিশনে কাজ হয় না কখন বলতো ভাই? আয়তন যদি চেঞ্জ না হয়। এখানে লেখা আছে 2, এখানে লেখা আছে 1, এখানে লেখা আছে 10। ভাই প্লিজ একটু বুঝি। আমাদেরকে বলা হচ্ছে এই যে একটা পূর্ণ চক্র দেওয়া আছে ভাই, প্লিজ খেয়াল করো। এই পুরা পূর্ণ চক্রটাতে সিস্টেম 5 জুল তাপ গ্রহণ করছে মনে হয়। দেখো পাইছো কিনা, বাংলায় পড়ো, কোশ্চেনটা ইংরেজিতে পড়ার দরকার নেই, বাংলায় পড়ো। পাইছি না ভাইয়া? যে পুরা চক্রটাতে সিস্টেম হচ্ছে 5 জুল তাপ গ্রহণ করছে। তোমাদের লেখার দরকার না, আগে আমরা বুঝি। সি এ বি বা এ বি সি লিখি, এ বি সি, এ বি সি। এটা হচ্ছে বলে দিছে সে 5 জুল তাপ গ্রহণ করছে। এখন তারা তোমাকে জাস্ট সিঙ্গেল একটা স্টেপে কতটুকু কাজ হয়েছে এটা বের করতে বলছে। এই স্টেপটাতে কতটুকু কাজ হয়েছে সেটা বের করতে বলছে। ভাইয়া দেখো সুন্দর একটা কোশ্চেন, বুঝলে সহজ, না বুঝলে এটা একটু আবার ঝামেলাও আছে। বলতো তোমার কাছে মনে হইতে পারে যে ভাইয়া আমরা সিঙ্গেল স্টেপে কাজ বের করা তো 2 নাম্বার ম্যাথটাতে করছি ক্ষেত্রফল দিয়ে। এই ম্যাথটা যখন ভাইয়াও প্রথমে পাইছি ক্ষেত্রফল দিয়ে করতে গেছে, কিন্তু করা যাবে না। এটা কেউ বলতে পারবা কেন বলো তো ভাইয়া? এই স্টেপে কাজ বের করার জন্য দেখো এখানে একটা, এদিকে মনে হয় এদিকে কি দিচ্ছে দেখো, তো আয়তন দিচ্ছে মনে হয় ভাই, ভুল লিখছি। এদিকে ভি দিছে, হ্যাঁ এদিকে পি দিছে। তাহলে ভাইয়া এই দিকে আমাদের ভি এর উপরে আমাদেরকে বলতে, আমরা তো জানি ডি ভি মানে আয়তনের চেঞ্জটা দেখতে হবে। তাহলে আয়তনের চেঞ্জ দেখার জন্য আমরা এই দিকে আমরা মনে করো একটা ক্ষেত্রফল টানলাম। ভাই আগে বুঝাই কেন ক্ষেত্রফল দিয়ে হবে না। তাহলে এই ক্ষেত্রফলটাই তো কাজ হবে। কিন্তু ভাইয়া এটা তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল ইন্টু উচ্চতা। ভাই একটা সমান্তরাল বাহু এটা, আরেকটা সমান্তরাল বাহু এটা। দেখো তারা প্রশ্নে কি ঝামেলা করছে বলতে, এইটার দৈর্ঘ্য কত বলতে পারবা, কিন্তু ঝামেলা হচ্ছে এইটার দৈর্ঘ্য কত, এই বরাবর মানটা তো তারা দেয় না। বুঝছো ভাইয়া প্রশ্নে ঝামেলা করবে। তো প্রথমে ভাবছি যে ওরা মনে হয় মানটা টাইপ করতে ভুল করছে, পরে মেইন কোশ্চেন চেক করে দেখি যে না, এটা দেয় নাই তারা। তার মানে তুমি এটা ক্ষেত্রফল দিয়ে করতে পারবা না। বুঝছো ভাইয়া? তাহলে সহজ। দেখো আমরা জানি, ওই যে আজকে আমরা বৈশিষ্ট্য পড়ছি, আমরা জানি একটি পূর্ণ চক্রে, একটি পূর্ণ চক্রে ডিইউ ইকুয়াল হচ্ছে 0। তাহলে একটা পূর্ণ চক্রে ডিইউ ইকুয়াল হচ্ছে 0। তাহলে আজকে আমরা পড়ছি যে পুরো একটা চক্রে ডিইউ হচ্ছে 0। একটা পূর্ণ চক্রে আমাদের ডিইউ 0। আর তারা দিয়ে দিছে, দেওয়া আছে ডিকিউ এ বি সি সমান সমান হচ্ছে 5 জুল। এটা তারা দিয়ে দিছে। তাহলে আমরা জানি ডিকিউ এ বি সি, প্রয়োজন এখানে এ দিয়ে দাও যেহেতু পূর্ণ চক্র বলছে, এ বি সি এ সমান সমান হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ এ বি সি এ, বা 5 সমান সমান 0। লেখা বন্ধ করে 1 মিনিট একটু খেয়াল করো তো এই কাজটা দেখো। কেউ বলো তো ভাইয়া আমাকে তো এই কাজ বের করতে বলে নাই, পুরা কাজ বের করতে বলে নাই, আমাকে জাস্ট একটা ইন্ডিভিজুয়াল স্টেপে কাজটা বের করতে বলছে। তাহলে বলতে এইটাকে যদি ভাঙাও কয়টা আসবে বলতে পারবা? 3টা। তাহলে এটাকে ভাঙায় আমরা লেখো হচ্ছে 3টা লেখো। একটা হচ্ছে ডিডব্লিউ এ বি প্লাস হচ্ছে ডিডব্লিউ বি সি প্লাস হচ্ছে ডিডব্লিউ সি এ। তো ভাইয়া তারা আমাদেরকে এইটা বের করতে বলছে, ডিডব্লিউ সি এ, এটা আমাদেরকে বের করতে বলছে। এখন তোমাদের কাছে ভাইয়ের একটা প্রশ্ন, দেখি সবাই বুঝো কিনা। ভাইয়া বললাম এটা 0, দেখো বুঝো কিনা। বলতো এই প্রক্রিয়াটা হচ্ছে 0, দেখো বুঝো কিনা। বলতো সি বিন্দুতে আয়তন কত? 2। বি তে আয়তন কত? 2। তাহলে এখানে কি আয়তন চেঞ্জ হচ্ছে না? তার মানে এটা সম আয়তন প্রক্রিয়া। তাহলে এই যে এটা একটু বক্স করো, এটা বক্স করে আবারও নিচে লেখো সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া। তাহলে ভাইয়া এটা যেহেতু আমাদের সম আয়তন প্রক্রিয়া, তাহলে এইখানে যে কাজ, এটা এখানে কাজটা হবে হচ্ছে 0। তাহলে আমরা যদি আর এই জায়গায় যেটা আছে ভাইয়া খেয়াল করো, এই জায়গায় যেটা আছে, তাহলে আমরা যদি এখানে আসি 5 সমান সমান
এটাকে আমরা লিখলাম পিডিভি প্লাস 0 প্লাস ডিডব্লিউসিএ 5। ভাইয়া এটাতে আসো এবি, এদিকে খেয়াল কর ভাইয়া, এদিকে এদিকে। বলতো আমরা এই প্রক্রিয়ায় কাজটা বের করতেছি, এই প্রক্রিয়ায় কাজ বের করার জন্য আমরা সূত্র লিখছি পিডিবি। বলতে এই পুরা প্রক্রিয়াতে চাপটা কত? 10। তাহলে পি এর জায়গায় ভাইয়া লিখলাম 10, ডিভি মানে আয়তনের পরিবর্তন, এই বরাবর আসো এদিকে 2 - 1। তাহলে আয়তনের পরিবর্তনটা লেখা হচ্ছে 2 - 1 প্লাস ডিডব্লিউসিএ। তাহলে ফাইনালি আমরা এখানে পাচ্ছি 5 সমান সমান 10 প্লাস ডিডব্লিউসিএ বা ডিডব্লিউসিএ সমান সমান 5 বিয়োগ 10। তাহলে সুতরাং ডিডব্লিউসিএ সমান সমান -5 জুল। বলতে এই অ্যান্সারটা মাইনাসই আসবে, এই অ্যান্সারটা মাইনাসই আসবে, এটা একটু বলো তো ভাইয়া। বলতো সি থেকে যখন এ তে আসছো, দেখো আয়তন 2 থেকে 1 হয়ে গেছে, তাহলে আয়তন কমতেছে। আর আমরা জানি আয়তন কম মানে সিস্টেমের উপর কাজ হচ্ছে, তাই এই কাজটা কি আসছে ভাইয়া? নেগেটিভ আসছে। তাহলে আজকে লাস্ট অঙ্ক 4 নাম্বার কোশ্চেনটা, সরি 5 নাম্বার, এটা ছোট্ট অঙ্ক, খেয়াল করো। আচ্ছা দেখো 5 নাম্বার যে ম্যাথটা আছে, আমাদেরকে এরকম একটা ছবি দেওয়া আছে, পি ভি এ ডি বি, আর এখানে দেওয়া আছে সি। তোমরা একটু প্রশ্নে এরোগুলা দিয়ে দাও, এরোগুলা দেওয়া নাই, হ্যাঁ এরোগুলা দেওয়া হয় নাই ভুলে, প্রশ্নে এরোগুলা দিয়ে দাও, প্রশ্নে এরোগুলা দিয়ে দাও। এখন ভাই একটা জিনিস খেয়াল করো, তারা আমাদেরকে উদ্দীপকে এই নীল রাস্তাটা নিয়ে ইনফরমেশন দিছে, খেয়াল করো। তার আগে ভাইয়েরা একটু বলো তো, এই অঙ্কটা একদম ছোট্ট একটা অঙ্ক ভাইয়া, খেয়াল করো, এটা দিয়ে শেষ করতেছি। বলতো দুইটা রাস্তা দেখানো আছে, একটা এসিবি আর একটা এডিবি। বলতো দুইটা রাস্তার জন্য প্রথম বিন্দু আর শেষ বিন্দু কি? তাহলে বলতো দুই ক্ষেত্রে আমাদের ইন্টারনাল এনার্জি কি থাকবে? সেম। তাহলে উদ্দীপকে আমাদেরকে প্রথম স্টেপটা নিয়ে বা নীল যে রেখাটা আঁকছি এটা নিয়ে ইনফরমেশন দিছে, ওইটা ব্যবহার করে আমরা ডিইউটা বের করব। আর তারা প্রশ্ন করছে কালো রাস্তাটা নিয়ে, তাহলে সেই ডিইউটা এখানে ব্যবহার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আসো আমরা যদি একটু দেখি কি দিছে। দেওয়া আছে DQ ACB, এটা বলে দিছে 60 জুল, এবং DWACB এটা বলে দিছে হচ্ছে 30 জুল। অর্থাৎ নীল রাস্তাটাতে সিস্টেম 60 জুল তাপ গ্রহণ করছে আর 30 জুল কাজ সম্পন্ন করছে। তাহলে আমরা DUAB এটা আমরা বের করব। না ওইদিকে রাখছে কিনা দেখো। তাহলে লেখা হচ্ছে আমরা জানি DQACB সমান হচ্ছে DUAB প্লাস DWACB। তাহলে এটা হচ্ছে 60, DUAB প্লাস হচ্ছে 30, তাহলে সুতরাং DUAB সমান হচ্ছে 30 জুল। এখন ভাইয়া আমরা প্রথম ইনফরমেশন গুলা ব্যবহার করে এটা বের করে নিচ্ছি। এখন তারা আমাদের কাছে চাইছে কি দেখো, আবার তারা বলছে যদি এডিবি পথে, দেখো ভাইয়া নিচের রাস্তাটা নিয়ে প্রশ্ন করছে, এডিবি পথে সিস্টেম 10 জুল কাজ সম্পন্ন করে, তাহলে আবার দেওয়া আছে
আবার দেওয়া আছে নিচের রাস্তাটা নিয়ে দেওয়া আছে, দেখো এডিবি পথে, এই পথে কৃত কাজ ডিডাব্লিউ এডিবি সমান সমান হচ্ছে 10 জুল। তা আমাদেরকে বলা হচ্ছে এই পথে সে কতটুকু তাপ শোষণ করছে, ডিকিউ এডিবি ইকুয়াল 1। ভাইয়া একটু খেয়াল করি, অর্থাৎ দুইটা রাস্তায় যেহেতু প্রথম বিন্দু এবং শেষ বিন্দু সেম, তাহলে দুইজনের জন্য ডিইউ কি হবে, এটাই হবে। তাহলে দেখো আমরা জানি ডিকিউ এডিবি সমান সমান হচ্ছে ডিইউ এবি প্লাস হচ্ছে ডিডাব্লিউ এডিবি। তাহলে মান বসায় দাও ভাইয়া, ডিইউ এবি হচ্ছে 30 আর ওটা হচ্ছে 10 সমান হচ্ছে 40 জন। তো ভাই রিকোয়েস্ট ভাইয়া, এই ম্যাথগুলা যেহেতু একটু ভিন্ন টাইপের দেখতে পাচ্ছ, শুধুমাত্র সূত্র মুখস্থ করে এই অঙ্ক পার করতে পারবা না, এগুলা করতে হলে তোমার বুঝতে হবে, ফিল করতে হবে। ওই জন্য ভাইয়ের রিকোয়েস্ট, বাসায় যে আজকে অঙ্কগুলা করবা, তো নেক্সটে যে ম্যাথগুলো আছে আমরা কালকে ওইগুলা করব। ঠিক আছে ভাই।